আমরা লাস্ট যে টপিকটা দেখেছিলাম ওইটা আবার রিপিট করব এবং আজকে নতুন কিছু প্রপার্টি ভ্যালু দেখব। অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শেখা, সিএসএস প্রপার্টি ভ্যালুগুলো কোথায় কখন ইউজ করতে হবে, সেটার আউটপুটটা কীরকম আসবে। আমরা লাস্ট ক্লাসে যেটা তৈরি করেছিলাম সেটা হয়তো একটা সময় আপনাদের মনে হবে, প্রথম ক্লাস করেছেন, প্রথম অ্যাসাইনমেন্ট করেছেন, আপনার কাছে খুব এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে যে হ্যাঁ লাইভ করছি একটা ওয়েবসাইট, আপনার আব্বু আম্মুকে দেখিয়েছেন, তাই না? কিন্তু যখন আপনি এটার আরও অ্যাডভান্স লেভেলে যাবেন বা আরও ভালো কিছু যদি ডিজাইন করেন, সেইটাতে আপনার তখন আপনার এই গত ক্লাসে যা করেছেন সেটা আপনার কাছে মনে হবে যে খ্যাত মার্কা ডিজাইন, এবং আমারও তাই মনে হয়। সো এখন আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে। আমি আহ, একটা ছোট জিনিস বানানোর চেষ্টা করব, ওর ভিতরে যেন একটা প্যাকেজ থাকে, মানে একটা ওয়েব ডিজাইনের জন্য যা যা লাগে আর কি, সেই জিনিসগুলো একটা প্যাকেজ থাকে। মানে আমি চাই যে আপনারা যে এখন ডিজাইনটা করবেন বা যেটা আমি করব সেটা আপনারাও করবেন, এবং ওইখানে জন্য ডিজাইনের যা যেই জিনিসগুলো লাগে, মানে একটা স্টেজে একটা সিম্পল একটা ওয়েবসাইট বানানোর জন্য যা যা লাগে সেটার জন্য কাভার থাকে। তাহলে কী হবে, আপনার নিজের মতো করে না অনেক কিছু বানাতে পারবেন। তো ওইটা ট্রাই করব। এবং আজকে ক্লাস কিন্তু 2 ঘন্টার। অ্যাকচুয়ালি এই 2 ঘন্টা ওইভাবে ধরবেন না, ক্লাসের টাইম কিন্তু কম বেশি হতেই পারে। কম হবে না, বেশি হবে, চিন্তা নাই। আচ্ছা, এখন এইখানটায় কোডে যাব। কোড, আচ্ছা, ক্লাসে গেলাম। তারপর আপনাদের গ্রুপ নেম হচ্ছে এই যে 361। এখানে আমরা লাস্ট ক্লাসে ক্লাস 1 দিয়েছিলাম। আমি ওর পর থেকে নতুন করে শুরু করি। কেউ একজন মেসেজ দিচ্ছেন? কেউ মেসেজ দিচ্ছেন? অ্যাপ্রুভ প্লিজ অ্যানাদার মেম্বার্স, আদার মেম্বার্স। এই মিনিটে মিনিটে যখন জয়েন করবেন ওইটা আমার জন্য একটু বিরক্তিকর, এটা বোঝেন আপনারা। ক্লাসের মাঝখানে দেখেন আপনি ওটা বলছেন দেখে আমার এই এতগুলো কথা বলতে হইলো। আমি এখানে বলবো ক্লাস 02। আমি এরকম না বলে আমি বলবো যে সিম্পল ডিজাইন, এরকম একটা নাম বলি। এবং এর ভিতরে কিন্তু কিছু দেইনি, ড্র্যাগিং করে ডিরেক্ট আমি এখানটা অ্যাড করে দিই, তাই না? তাহলে দুটা আগের যেটা ছিল, যেটা আমরা কাজ করেছিলাম, এই মোটামুটি এই ধরনের ডিজাইন করেছিলাম, এবং আজকে যেটা করব সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এগুলো ক্লোজ করে দিই। এখানে একটা জিনিস দেখবেন যেটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটাকে দেখাচ্ছে, যেটা আমরা এখান থেকে পাচ্ছি। এই ফাইলটা কিন্তু একটু ট্যারা হয়ে আছে, তাই না? ট্যারা হয়ে আছে। ট্যারা হওয়ার কারণে আপনি যদি কোনো কিছু লেখেন তখন দেখেন সোজা হয়ে গেল। এর মানে হচ্ছে যদি কিছু লেখেন সে কিন্তু অ্যাক্টিভ থাকে, আর যদি কিছু না লেখেন বা এডিট যদি না করেন সে কিন্তু এমনিতেই জাস্ট হচ্ছে দেখা, এমনিতেই জাস্ট দেখা। এবং এখানেও কিন্তু সিএসএস মানে ইমেজও দেখতে পাবেন, এটা খুব পাওয়ারফুল একটা জিনিস, ইমেজও দেখা যায়। তো যাই হোক, আমি এগুলো বাদ দিয়ে আমি এখানে ঢুকি, এখানে রাইট ক্লিক করব। আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম এখানে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, ওইটা না করে আমি এখানে করি, এটা আমার জন্য সুবিধা। তো রাইট ক্লিক করব, আমরা ফোল্ডারও ক্রিয়েট করব। ওপেন করব না, আমরা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে হচ্ছে নিউ ফোল্ডার। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে নিচে বলবে ফোল্ডার নাম দিতে। আমরা কিন্তু সিএসএস করব বা ইমেজেস করব, সেই ফোল্ডারটা লিখলাম। ইমেজেস কেন, অনেকগুলো ইমেজ থাকবে। আমি এখানে ইন্টার দিলে দেখবেন চলে আসছে। আবার এখানে একটা ফাইল তৈরি করব। ফাইলটা কিন্তু ইমেজেস ফোল্ডারের ভিতরে না, ফাইলটা কোথায় তৈরি করব, সিম্পল ডিজাইনের ভিতরে। তো ওর উপরে রাইট ক্লিক করবেন, করার পর নিউ ফাইল দিবেন, তখন এখানকার ট্যাব ওপেন হবে। এরপর কন্ট্রোল S ক্লিক করব, তাহলে ওই ফোল্ডারের ভিতরে ওই ডিরেক্টরিতে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে বলছে। তো আমি এখানে বলবো index.html, ইন্টার দিলাম। দেন হচ্ছে index.html আসলো। এর মধ্যে আমরা কিছু ইমেজ নিব, পরে আমরা নিচ্ছি। আমরা আগে বুঝি এখানে কি কি করতে হবে। আমরা লাস্ট টাইম কি করেছিলাম, আপনারা অনেকেই হয়তো HTML দিয়ে ট্যাব ক্লিক করেছেন, চলে আসছে। আমারটাতে আসতেছে না, কারণ এখানে একটা এক্সটেনশন, একটা প্লাগইন ইউজ করা আছে। আমি এখানে ইন্টার দিব, সরি ইন্টার না, কীভাবে জানি করছিলাম আমি নিজেই ভুলে গেছি। এই যে এটা চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মেটা ট্যাগ। তো এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এই ল্যাঙ্গুয়েজটা কেন, ডক টাইপ কেন, এগুলো নিয়ে আমি আবার এক্সপ্লেন করছি। এখানে হচ্ছে ডক টাইপ, এগুলো যদি নাও দেন ইনিশিয়ালি আপনি ডিজাইন করতে পারবেন, বাট এগুলো রাখা ভালো। এটার প্রত্যেকটা ব্যাখ্যা আমি দেবো। সেটা হচ্ছে ডক টাইপ HTML মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটার ডকুমেন্ট টাইপটা কি, টাইপটা হচ্ছে HTML। এবং এটার সাথে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ওয়েবসাইটে যখন কোনো আপগ্রেডেড বা আপডেটেড কোনো
ট্যাগ ইউজ করা হয় বা কোনো অ্যাট্রিবিউট ইউজ করা হয়, তখন কি করে এই ডক টাইপ HTML কি করে সাপোর্ট করে নেয়। যেমন আপনি যদি HTML4 এর কোড লেখেন তাতে কোনো সমস্যা নাই, বাট আপনি যখন HTML5 এর কোনো কোড লিখবেন তখন ডক টাইপ HTMLটা দিতে হয়, না দিলে প্রবলেম ক্রিয়েট হবে। আপনারা আসতে থাকেন ক্লাসে, আপনারা ক্লাসে আসতে থাকেন 10টা 10 বাজে, আমি 10টা 15 পর্যন্ত নেব, এরপর আমি কাউকে অ্যালাউ করব না। তো এখানে দেখেন HTMLটা গেল। HTML হচ্ছে একটা ট্যাগ, এটাও কিন্তু একটা ট্যাগ। HTML ট্যাগের ভিতরে কিন্তু দুটো ট্যাগ আছে, মানে আপনি এটাকে প্যারেন্ট ধরতে পারেন, তার হচ্ছে চাইল্ড, এগুলো ধরতে পারেন। এবং এখানে কিন্তু হেড ট্যাগ আছে। আমি যদি ট্যাবে ক্লিক করি তাহলে দেখতে সুন্দর লাগবে। হেড ট্যাগে কী করে, হেড ট্যাগে এরকম মেটা ট্যাগ নিয়ে কাজ করে, টাইটেল দেয় এবং বিভিন্ন রকমের লিঙ্ক করে, এক্সটার্নাল লিঙ্ক, যেমন হচ্ছে CSS লিঙ্ক, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, অন্যান্য আরও অনেক মেটা ট্যাগ আছে, সেগুলো নিয়ে কাজ করে। আপনারা অনেক সময় দেখবেন কোনো ওয়েবসাইট যখন রান করা হয়, তারা কিন্তু মাঝে মধ্যেই ওয়েবসাইট যখন রান হয় তখন কিন্তু দেখায় যে ওয়েবসাইট আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখবেন, এরকম দেখায় না? যেমন আপনি যদি এখানে যান, এই যে এই জায়গাটা কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখায়। এখন যদি অন্য ল্যাঙ্গুয়েজ হয় তাহলে দেখাবে, তাছাড়া কিন্তু দেখাবে না, কারণ ইনিশিয়ালি কিন্তু সে মানে বাংলায় থাকে, সরি ইংলিশে থাকে। তো আমি একটু খুঁজি, যদি পাওয়া যায়, রিলোড দিলে এটা হয়। অন্য ল্যাঙ্গুয়েজে যদি কোনো ওয়েবসাইটে যান তখন হয়তো এই জিনিসগুলো দেখায়। এই যে এখানে একটা গুগল যে ট্রান্সলেটর সেটা দেখায়, এবং ওটা দেখায় ক্লিক করলে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, অথবা পপ আপ দেখাতে পারে। তো ওই জিনিসটা কি করে, ইনিশিয়ালি বা বাই ডিফল্ট সে ইংলিশে কনভার্ট করে নেয়, এই জন্য কিন্তু বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার আসেন হেড ট্যাগের ভিতরে কী করছে, মেটা কার্সেড UTF-8। এই মেটা ট্যাগ কী করে, ওয়েবসাইটে যত ইমোজি বা স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল, ওই জিনিসগুলোকে যাতে সাপোর্ট করতে হয়, কারণ একটা মানুষ কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে যখন কোনো সিম্বল ইউজ করবেন সেটা হয়তো কাজ করে সুন্দরভাবে, কিন্তু গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন ব্রাউজার, বিভিন্ন ভার্সনের ব্রাউজার ইউজ করে। তো আপনি সবারটা কিন্তু চিন্তা করতে পারবেন না কার ব্রাউজারে কি। আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, আপনি আপনার ব্রাউজারে ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের ব্রাউজারে সমস্যা হতেই পারে, তখন একটা প্রবলেম। তো ওই ক্ষেত্রে যে কোনো ব্রাউজারে যাতে খুব সুন্দরভাবে সাপোর্ট করে যে কোনো ধরনের সিম্বল। সিম্বল বলতে কী বোঝায়, বিভিন্ন রকমের আউন্স, পাউন্ড, ইমোজি, স্মাইলে যে ইমোজিগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে টাকার একটা সিম্বল থাকে, বিভিন্ন রকমের সিম্বল যেগুলো আছে, সেই জিনিসগুলো যাতে সাপোর্ট করে এই জন্য দেওয়া হয় মেটা কার্সেড UTF-8। এবং এখানে দেখা যাচ্ছে যে মেটা ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1। এই জিনিসটা কি, এটা কিন্তু আপনার ওয়েবসাইটটাকে যখন রেসপন্সিভ করবেন, মোবাইল ডিভাইসে দেখতে একরকম লাগবে, বড় ডিভাইসে দেখতে একরকম লাগবে, ওই জিনিসটাকে যাতে আপনি সুন্দরভাবে ভিউ করতে পারেন, কী করে, ওই সাপোর্টটা করে। এবং আপনি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে একটা মোবাইল ডিভাইসে যখন কোনো ব্রাউজার রান করেন, আপনারা দেখেন, বা ফেসবুকে যদি যান, আপনারা কোনো ইমেজ যখন দেখেন, ইমেজে যদি ডাবল ক্লিক করেন, ইমেজটা কিন্তু জুম হয়, দেখেছেন? ইমেজটা কিন্তু জুম হয়। এই জুমিংয়ের কাজটাও কিন্তু এই মেটা ট্যাগ দিয়ে করা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন টাইটেলে যদি যাই, মোবাইল অ্যাপসে কিন্তু আমরা কিন্তু বলা যায় যে আমরা অ্যাপস ইউজ করতেছি, কিন্তু অ্যাপসেও কিন্তু এইরকম HTML CSS কোডিংয়ে কিন্তু করা হয়। আপনি যেখানেই যান না কেন, আপনি কিন্তু HTML ছাড়া ভিউ করতে পারবেন না, বুঝতে পারছেন? যখন আপনি মোবাইল অথবা ডেস্কটপ কোনো কিছু ইউজ করতেছেন যেটা ব্রাউজ করার মতো, সেই জিনিসগুলো অবশ্যই HTML CSS দিয়ে করতে হয়। এবং ডায়নামিক কাজগুলো ব্যাকএন্ড থেকে জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP, পাইথন, রুবি, অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো দিয়ে করা হয়। কথা বুঝতে পারছেন? আর অ্যাপসগুলো করা হয় অ্যান্ড্রয়েড যে অথবা iOS অথবা রিয়্যাক্ট নেটিভ যেটা আছে সেটা দিয়ে করা হয়, অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো অথবা iOS অ্যাপসগুলো। কিন্তু যাই করেন না কেন, সেখানে কিন্তু HTML CSS লাগবেই, তাই কিনা? যারা আপনারা এখানে জাভা প্রোগ্রামার আছেন, থাকতেই পারেন আপনাদের এখানে জাভা প্রোগ্রামার, যারা জাভা প্রোগ্রামিং জানেন তাদেরও কিন্তু ওই HTML CSS-এ কাজ করতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ডায়নামিক্যালি প্রেজেন্ট করে, কিন্তু ইন্টারফেস ডিজাইনগুলো করা হয় HTML CSS দিয়ে। কথা বোঝা গেছে? এই জন্য আমার ডিজাইন ভিউটা তৈরি করার জন্য এই জিনিসগুলো আমার লাগবেই। আপনি যদি ফিউচারে কখনো ব্যাকএন্ড নিয়ে চিন্তা করেন, মানে আপনি ডিজাইন কাজ করবেন, অনেকে কিন্তু ডিজাইনের কাজ পছন্দ করে না, এই যে কোডিং করে ডিজাইন করে এটা পছন্দ করে না, কি করে, ব্যাকএন্ডে কাজ করে। ব্যাকএন্ড বলতে ওই যে ডায়নামিক যে কাজগুলো, যেমন আপনি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, ডায়নামিক্যালি সেটা রিট্রাইভ হচ্ছে, আপনি সেটিং করতেছেন, সেটা ডায়নামিক্যালি সেট হচ্ছে, এই যে ভিতরের ব্যাকএন্ডে যে কাজগুলো, এই জিনিসগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটা ম্যাটার করে। ওকে ফাইন, আমরা হেড ট্যাগ নিয়ে কথা বললাম।
এবং আসেন বডিতে, আমরা কিন্তু বডিও আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? আমি এখন আরও ভিতরের আরও অনেক ফাংশনালিটি নিয়ে কথা বলবো। ফাংশন বলতে ট্যাগ এবং এসটিএমএল নিয়ে কথা বলবো। বডি ইনিশিয়ালি থাকে, বডি মানেই হচ্ছে আপনি যে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডি। এবং এই যে দেখেন এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়েই করা, এটাও কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে করা। তো আমি যদি এইরকমও কোনো কিছু ডিজাইন করি সেক্ষেত্রেও কিন্তু আমাকে এইচটিএমএল সিএসএস লাগবে, রাইট? তো এখন আমরা বডির ভিতরে ডিজাইন করব। বডি মানে হচ্ছে ব্রাউজারে যতটুকু ভিউ করবেন সেটাই হচ্ছে বডি। এখন এর ভিতরে আমরা লাস্ট ক্লাসে H1 দেখেছিলাম, তারপর ইমেজ ট্যাগ দেখেছিলাম, পি ট্যাগ দেখেছিলাম, আরও দুই একটা ট্যাগ দেখতে পারে, আমার ঠিক মনে নেই। সো আমরা আরও একটু ভিতরে যাব। ভিতরে বলতে আমরা ডিভিশন নিয়ে কথা বলবো, ব্লক নিয়ে কথা বলবো। ব্লক মিন্স, আমি যদি এই ওয়েবসাইটটা দেখাই, কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। এই ওয়েবসাইটের যেমন এইটা হচ্ছে একটা মেনু, রাইট? এবং উপরেও দেখেন একটা সেকশন দেওয়া আছে, এবং আপনি দেখেন এই যে সাদা অংশটা কিন্তু বাদ, উপরে দেখেন একটা সাদা অংশ, ডান পাশে একটা সাদা অংশ, এই চারপাশে কিন্তু এরিয়াটা কিন্তু সে আলাদাভাবে করেছে। এবং এই ওয়েবসাইটটার শুধুমাত্র এতটুকুই অংশ একটা ভিতরে করেছে, তাই না? একটা বক্সের মতো নিয়েছে এবং এই পর্যন্ত নিয়েছে। এবং এই বক্সের আবার একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, একটা শ্যাডো আছে কিন্তু, তাই না? একটা ছায়ার মতো দেখতে পাচ্ছি চারপাশে, এটাকে বলা হয় বক্স শ্যাডো। এবং আপনার এই যে ডিজাইন, কোথায় কালার দিচ্ছি, কোথায় বর্ডার দিচ্ছি, কোথায় সাইজিং করতেছি, কোথায় কোথায় আমি কোথায় অপশন দিচ্ছি এরকম, এবং হোভার এফেক্ট দিলে এরকম হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু করা হয় সিএসএস দিয়ে। বুঝতে পারছেন? এই যে ডিজাইনটা যে দেখতেছেন না, এটা করা হয় সিএসএস দিয়ে। কিন্তু আমি যে এতটুকু অংশ নিচ্ছি, এই অংশটাতে আমি কালার দিব, কালারটা দেওয়ার কাজ হচ্ছে সিএসএসের। কিন্তু এতটুকু অংশ যে ধারণ করছে সিএসএস দিয়ে, সেইটার কাজ হচ্ছে এইচটিএমএলের। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমি সাপোজ এই বক্সটা যে নিচ্ছি, বক্সের ভিতরে তো অনেক ভিতরে আরও অনেক ডিজাইন করছে, কিন্তু বক্সটা নেওয়ার জন্য কি করে, এইচটিএমএল হেল্প করে। এবং এইচটিএমএল কি করে, আপনার একটা বক্স তৈরি করে। এইচটিএমএল একটা ট্যাগ দিয়ে বক্সটার একটা ইন্টারফেস মানে ট্যাগ নেয় যে আমি এটার বক্স বানাবো। কিন্তু ওই বক্সের ভিতরে যে আপনি শ্যাডো দিবেন বা বক্সের একটা কালার দিবেন, এইটা করে হচ্ছে সিএসএস। মানে দুটোর কিন্তু সমন্বয়ে এই কাজটা করা হয়। আপনি মানুষ, আপনি খালি গায়ে আছেন, মনে করেন সালমান খান খালি গায়ে থাকে, গান করে। সালমান খান গায়ে কিছু নাই, মানে সে শার্ট পরে না, বাট যখন সে শার্ট পরে বা সানগ্লাস পরে সে কিন্তু আরও একটু স্মার্ট লাগে, রাইট? তার মানে কি, সে যখন খালি গায়ে থাকে সেটা হচ্ছে সে এইচটিএমএল, যখন সে গায়ে কাপড় পরছে সেটা হচ্ছে বলা যায় যে সিএসএস করছে, রং চং মাখছে। যেমন আপনি একটা কঙ্কাল, আপনার একটা কঙ্কাল আছে, মানে আপনার ভিতরে কোনো মাংস নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র একটা কঙ্কাল। তো এই কঙ্কালটা কিন্তু বলা হয় যে এইচটিএমএল। এবং এই এইচটিএমএলের এই কঙ্কালটাকে যখন আপনি মাংসপেশি দিবেন, সে একটা কাঠামো তৈরি করবে, একটা রূপ দিবে মানুষের, রাইট? এবং দেখেন প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু কঙ্কাল একই রকম। মেয়ে এবং ছেলের কিন্তু কঙ্কাল একটু ডিফারেন্ট হয় স্ট্রাকচার ওয়াইজ, বাট কঙ্কালই তো। কিন্তু তাহলে কোনো মানুষ মোটা, কোনো মানুষ চিকন, কোনো মানুষ অনেক সুন্দর, কোনো মানুষ অসুন্দর, যেটা আমাদের চোখে মনে করি যে এ সুন্দর এ সুন্দর না, রাইট? তো এই জিনিসগুলো কেন হয়, কিভাবে হয়? মাংস, কালার, ত্বক, এগুলোর উপরে তো হয়। আবার আপনি যখন সুন্দর জামা কাপড় পরবেন আপনাকে কিন্তু আরও সুন্দর লাগবে, তাই না? আপনি যেমনই হন না কেন, আপনি যখন একটু স্মার্ট, আপনার শরীরের সাথে ম্যাচ করা বা আরও সুন্দরভাবে যদি গেট আপ করেন, আপনাকে আরও সুন্দর লাগবে, আপনি যে মানুষটাই হন না কেন। তাহলে এই জিনিসগুলো করে কে? সিএসএস করে। যদি আমি ওয়েবসাইটের কথা বলি, কথা বুঝতে পারছেন? পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হয় সবই কিন্তু এইচটিএমএল সিএসএসের ওই একই রকম প্রপার্টি ভ্যালু দিয়েই তৈরি হয়। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসে কেন? কারণ হচ্ছে আপনার চয়েসের উপর। অর্থাৎ একই জিনিস, আমরা যেরকম মানুষ, আমরা কিন্তু একই মানুষ, সবাই কিন্তু একই, তারপরেও চেঞ্জ কেন? আমাদের ভিতরে একটা ডিফারেন্স কেন? আমরা কীভাবে বুঝি আপনি অমুক আর আপনি তমুক? কারণ হচ্ছে আমরা দেখতে ডিফারেন্ট ডিফারেন্ট। আমরা আমরা মানুষ, আমাদের ভিতরে কোষ আছে, আমাদের ভিতরে মাংস আছে, আমাদের ভিতরে হাড্ডি আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কাপড় চোপড় পরি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইন্টারফেস। ওয়াই? কারণ হচ্ছে আমাদের ডেকোরেশন, আমরা নিজেকে ওইভাবে তৈরি করি। এই জিনিসটা করা হয় সিএসএস দিয়ে। কথা বুঝতে পারছেন? তার মানে আমার ওয়েবসাইট ডিজাইনের জন্য একই জিনিস বাবা রিপিটেড হচ্ছে, কিন্তু সিএসএস অর্থাৎ স্টাইলিং যে করতেছে, এই স্টাইলটা একটা ওয়েবসাইটের রূপটা তৈরি করে, ডিফাইন করে, রাইট?
আমার কথা বোঝা গেছে? সবাই বুঝতেছেন? আপনাদের এই জিনিসটা একটু চিন্তা করতে হবে। আপনি একই জিনিস একই ডিপ দিয়ে কিন্তু দেখেন, আপনাদের কিন্তু আমি লাস্ট ক্লাসে যে কাজটা দিয়েছি যে আমি এইভাবে এইভাবে করলাম, এটাই আপনাদের কাজ, আপনারা করেন। কিন্তু আপনারা কি সবাই একই রকম করেছেন? আপনাদের নিজেদের মতো করে নিজের থিং থেকে কালার দিয়েছেন, অমুক করেছেন, তমুক করেছেন, এবং এটাই হচ্ছে সাকসেস। এটাই হচ্ছে সাকসেস। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করেছেন, এবং আপনারা হয়তো প্রত্যেকেরটা দেখেছেন। একটা জিনিস তো আইডিয়া করেছেন যে সবার চয়েস একরকম না, সবার ডিজাইন প্যাটার্ন, সবার ক্রিয়েটিভিটি একরকম না, রাইট? কিন্তু লক্ষ্যে পৌঁছাইতে হবে আমাদেরকে, এটাকে ইমপ্রুভ করতে হবে। সো এই জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ওই স্টেপ বাই স্টেপ যাবো। কি আপনারা শুধুমাত্র কি একজনই ক্লাস করতেছেন? আপনারা রিপ্লাই দিবেন, বুঝছেন? এই অভ্যেসটা করবেন, রিপ্লাই দেওয়ার রিপ্লাই দেওয়ার অভ্যেস করবেন। এটা কি হয়, আমাকে মোটিভেট করে। আমার এনার্জি কিন্তু আপনাদের রেসপন্স। আপনারা যত বেশি আমাকে রেসপন্স করবেন, তারপর অ্যাসাইনমেন্ট করবেন, এটা আমার জন্য এনার্জি। আপনারা অনেকগুলো মানুষ অ্যাসাইনমেন্ট করছেন, আমি কিন্তু ফিডব্যাক দিয়েছি। বাট আপনারা যদি একজন দুজন অ্যাসাইনমেন্ট করতেন, আমি কিন্তু ফিডব্যাক দেওয়ার মানসিকতা হারাই ফেলবো, সত্যি কথা। আমি কিন্তু আমার এনার্জি কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। সো আপনারা যত বেশি কমিউনিকেশন করবেন আমার সাথে, আমার জন্য তত ভালো। সো থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিছি, আপনারা চাইলে অ্যাটেন্ডেন্স দিতে পারেন। যারা যারা নতুন আসছেন তারা ক্লিক করলেই বুঝতে পারবেন, এবং অবশ্যই জিমেল লগ ইন থাকতে হবে। আচ্ছা, এখন আমরা এখনও ডিজাইনে ঢুকিনি, এখন আমরা ডিজাইনে ঢুকবো। এই যে ব্লকের যে কথা বলতেছিলাম না কিছুক্ষণ আগে, যে ব্লক ব্লক ব্লক, আমরা এরকম একটা ব্লক বানাবো। আমি এখানে বলবো ডিপ। ডিপ মানে কি জানেন? ডিপ মানে হচ্ছে ডিভিশন। যেমন আমরা একটা বাংলাদেশকে ধরি, পুরো পৃথিবীকে ধরি, পুরো পৃথিবীর ভিতরে কিন্তু বিভিন্ন রকমের মহাদেশ আছে, মহাদেশের ভিতরে কান্ট্রি আছে, কান্ট্রির ভিতরে অনেকগুলো ডিভিশন আছে, ডিভিশনের ভিতরে অনেকগুলো জেলা আছে, থানা আছে, গ্রাম আছে, মহল্লা আছে, বাড়ি আছে, ঘর আছে, তাই না? এরকম আছে। কেন আছে জানেন? যদি আমি ডিভিশনের কথা বলি, যদি আমি জেলার কথা বলি, কেন এরকম জেলা ভিত্তিক বা ডিভিশন করা হয়, আপনারা কি এটা বোঝেন? একটা কান্ট্রিতে এতগুলো ডিভিশন ভাগ করা হয় কেন? মাঝে মাঝে আমরা ভাবি না যে ডিভিশন বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, বরিশাল বিভাগ চাই, এরকম কেন বলে? তো এই এই জিনিসগুলো কেন করা হয়? দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ আমি যদি একটা ডিভিশন ডিভাইড করি, যে তুমি একটা ডিভিশন, তুমি একটা সিটি কর্পোরেশন, তাহলে কি হচ্ছে, ওখানে কিছু দায়িত্ববান কিছু লোককে অ্যাসাইন করা হচ্ছে। এখন মনে করেন পুরো একটা বাংলাদেশি একটা গ্রাম টাইপের, মানে এখানে ডিভিশন করে লাভ নাই। এমন না যে অনেক বেশি প্রেশার, অনেক বেশি কাজ, অনেক বেশি বাণিজ্যিক কোনো অ্যাক্টিভিটি, এমন না যে অনেক বেশি রেভিনিউ আসতেছে ওই বাংলাদেশের অমুক জায়গা থেকে, তাহলে কিন্তু ডিভিশন করার প্রবণতাটা একটু কম থাকবে, সত্যি কথা। মানে এটা আমি আমার আমার থিং থেকে বলতেছি, আমি জানি না আপনাদের বিভিন্ন রকম মতামত আসতে পারে। সাপোজ আমি ধরে নিলাম যে এই যে দেখেন পুরো ঢাকা শহরকে দুটো সিটি কর্পোরেশনে ভাগ করা হয়েছে, কেন বলেন তো? কারণ দায়িত্বের যাতে ডিভাইডেড হয়ে সুন্দরভাবে যেন এটাকে অর্গানাইজ করা যায়, সুন্দরভাবে যেন দায়িত্ব দায়িত্ব দিয়ে সুন্দরভাবে যেন এটাকে মেনটেন করা যায়, তাই কি না? এটা তো কমন সেন্সের ব্যাপার। আমরা কিন্তু এখানে ডিভিশন ইউজ করতেছি ওই এক্স্যাক্টলি ওই রকমভাবে যাতে ডেকোরেট করা যায়। আমি এখানে ডিপ দিলাম। আপনারা তো এটা বোঝেন যে ট্যাগ কিভাবে লেখে, আই হোপ যে আপনারা আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝে গেছেন। এবং যারা গ্রুপে আজকে জয়েন করেছেন, এই যে নৌসেন আজকে জয়েন করেছে, আর 2 জন মনে হয় জয়েন করছেন, আপনারা একটু দেখেন যে একটা ভিডিও দেওয়া আছে লাস্ট ক্লাসের, ওই ভিডিওটা আজকে রাতে কভার করবেন। এরপরে আপনারা একটা ভিডিও দেখবেন, আগে দৌড়াবেন না এই ভিডিওটা দেখার জন্য। এখন তো দেখতেছেন, কিন্তু আগের ভিডিও না দেখলে এটা বুঝতে একটু কষ্ট হবে। কারণ আগের ভিডিওতে যে লেকচারটা দিয়েছি আর আজকে কিন্তু লেকচারটা একরকম না, কিন্তু আগের জিনিসগুলো কিন্তু রিপিট হচ্ছে, সত্যি কথা এটা। কিন্তু প্রেজেন্টেশনটা ভিন্ন। সো এখন এই ডিভে আমরা কি করব? আমরা কিছুই করব না, আমরা এরকমই রাখি। এবং মনে আছে যে আমরা যদি ডিভিশনের ভিতরে ডিভিশন দিই, এরকম তো করতেই পারি যে আমি এই ডিভের ভিতরে আরও কিছু জিনিস দিতে চাচ্ছি, অথবা আমি ধরে নিলাম যেখানে আমি H1 দিব। H1 আমরা কি লিখব? লাস্ট ক্লাসের মতো আমরা আজকে লিখব না, আমরা একটা নতুন কিছু জিনিস লিখব। যেমন আমি এখানে একটা প্রোডাক্ট টাইটেল নেই বা সামথিং, ডেমো হিসেবে এই জিনিসটা আমি নিচ্ছি। আমি চাচ্ছি যে একটা প্রোডাক্ট সেল করব, এখানে আমি এটা দিলাম, ঠিক আছে? তারপর নিচে আমরা একটা ইমেজ দেব। এই যে ডিপটা দিচ্ছি না, এই ডিপ কী করবে? ভিতরে যত কন্টেন্ট আছে, যত ট্যাগ আছে, সে কী করবে? এগুলোকে ম্যানেজমেন্ট করবে। অর্থাৎ আপনি হচ্ছেন বাবা, আপনার এখানে 3টা সন্তান, একটা হচ্ছে টাইটেল, একটা সন্তান H1, আর একটা হচ্ছে ইমেজ, আপনার একটা সন্তান, আর একটা হচ্ছে পি ট্যাগ, হচ্ছে আপনার একটা সন্তান। মানে এই ডিভের আপনার সন্তান হচ্ছে 3জন, ঠিক আছে? তো এই 3জন সন্তান, দেখেন আপনি যদি বাবা হয়ে থাকেন বা গার্জেন হয়ে থাকেন, আপনি যা বলবেন আপনার সন্তানরা কিন্তু তাই শুনবে। আপনার যে ঘর, ওই ঘরে কিন্তু তারা থাকবে, তাই না? আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা চলে যান, তাহলে সবাইকে কিন্তু কুমিল্লা যেতে হবে,
তাই কি না? এটাই তো হওয়া উচিত। তার মানে কি ডিভ কি করে, তার ভিতরে যত রকমের ট্যাগ আছে বা চাইল্ড ট্যাগ আছে তাদেরকে কন্ট্রোল করে। তাহলে কী হবে, আমি যদি এই ডিপটাতে বলি ব্যাকগ্রাউন্ড কালার অমুক তমুক, তাহলে সবার উপরে কালার হবে। ডিপটাতে যে বলি আমার এখানে যত টেক্সট আছে সবগুলোর উইথ হবে অমুক এত পিক্সেল, তাহলে কিন্তু সবগুলোরই উইথ হবে এত পিক্সেল। তার মানে ও কিন্তু প্যারেন্ট, এই জন্য কিন্তু সে ব্লক করে দিছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে সে কন্ট্রোল করছে। কথা বুঝতে পারছেন? এখন এই ডিপের মতো কিন্তু আমরা আরও অনেকগুলো ডিপ বানাতে পারি। যেমন আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু একটা ডিপ, এটা কিন্তু আলাদা একটা ডিপ, এই জন্য কিন্তু দেখেন এটার ডেকোরেশনটা একটু ভিন্ন, তাই না? এটা একটা এরিয়া হিসেবে ধরছে, আবার এখানে কিন্তু আলাদা একটা এরিয়া হিসেবে ধরছে। তারপর দেখেন এটা কিন্তু আলাদা একটা এরিয়া হিসেবে ধরছে, এই মেনুটা আলাদা একটা এরিয়া হিসেবে ধরছে, এই অংশটুকু আলাদাভাবে এরিয়া ধরছে। এরিয়া হিসেবে কেন বলতেছি, এই যে দেখেন কালার দিছে, যেটা কিন্তু এর মধ্যে যায়নি। তারপর এর দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে কি এরও একটা এরিয়া আছে, এবং এই পুরোটার উপরে একটা শ্যাডো দিছে, তার মানে কি ওরও একটা এরিয়া আছে। কথা বুঝতে পারছেন? এইভাবে জিনিসগুলো কিন্তু হয়, এইভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করা হয়। আমরা তো ছোটোখাটো কাজ করছি, যখন বড় বড় প্রজেক্টে যাবেন তখন দেখবেন এগুলো আস্তে আস্তে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানটায় আমি একটা ক্লাস দিব, আমরা কিন্তু ক্লাস বুঝি যে কিভাবে দিতে হয়। আমি এখানে একটা স্পেস দিব, দেখেন আমাকে সাজেস্ট করছে, কারণ অনেকগুলো অ্যাট্রিবিউট দেওয়া যায়, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। মানে বইয়ের ভাষায় আপনি বলতে পারেন অ্যাট্রিবিউট, বাট আমি এখানে বলবো ক্লাস। ক্লাস বলার পর এখানে আমি ক্লাসের নাম দিব। আমি এখানে বলতে পারি যে বক্স, আমি এটা একটা বক্স বানাচ্ছি। আমি কিন্তু অনেকবার রিপিট করবো একই জিনিস। সো এই বক্সটা যে বানালাম, এই একটা ক্লাস দিলাম, আমি ডিপকে কল না করে ক্লাসকে কল করব বক্সকে। তো এই হেড ট্যাগের ভিতরে আমি এই জায়গাটায় স্টাইলিং করব। এটা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত করেছিলাম, রাইট? এর ভিতরে আমরা স্টাইল করেছিলাম। যদি আমরা ডিপকে বলি যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি বলি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, যদি বলি সি গ্রিন, এটা একটা কালারের নাম, আমি এটা দিলাম। তাহলে আমরা এটা যদি রান করি, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কিন্তু ওপেন ইন ব্রাউজার, এটাতে গেলে রান হয়ে যাবে ব্রাউজারে, এটাও করা যায়। কিন্তু কেন এই ক্রমে ব্রাউজারে রান হলো, আমি তো বলি নাই ক্রমে রান হতে। এইখানে যে আইকনটা আছে এই কারণে কিন্তু সে অটোমেটিক্যালি ক্রমে রান হয় যখন আপনি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন করবেন। কিন্তু মজার বিষয় দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে আপনার ভিউটা যখন আমি এখানে ক্লিক করছি। এটা কিভাবে আসে, যদি আপনার উইন্ডোজ এটা 10 হয়, 10-এর উপরে যায়, এখানে ভিউতে যাবেন, এই যে ভিউ প্রিভিউ প্যান যদি দেন তাহলে আপনি দেখতে পাবেন। জোস। সো এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। হতে পারে না যে আমরা নিচে আর একটা ডিপ দিচ্ছি, এখানে আমি বলছি হ্যালো সামথিং, এরকম কিছু একটা বললাম। তার মানে কি এটাও তো ডিপ, এটাও ডিপ, তার মানে এখানে ডিপের বিরুদ্ধে যে আমি কালার দিয়েছি সেটা কিন্তু দুইটাতেই আসবে না? দুটাতেই আসতেছে, কিন্তু আমি চাচ্ছি না যে এখানে আসুক, শুধুমাত্র এর মধ্যে চাচ্ছি। যেমন এখানে দেখেন, এখানেই শুধুমাত্র গ্রিন কালার, এখানে কিন্তু নাই, আবার এখানেও নাই। যদি এইরকম কোনো জিনিস আসে তখন আমরা কি করব, ডিপ নিব, কিন্তু ডিপের আলাদা আলাদা নাম দিব। সেটা হচ্ছে এই যে এখানে দিলাম বক্স, এখানে আমি অন্য কোনো নাম দিতে পারি, রাইট? এই নামটা কিন্তু আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, তবে প্রফেশনাল নাম দিবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম বা বয়ফ্রেন্ডের নাম দিলে হবে না, দেখতে খারাপ লাগবে। তো এখানে দিবেন হচ্ছে ডিভের ভিতরে ক্লাস একটা স্পেস দিয়ে, তারপর আপনি একটা বক্স যেহেতু বানাচ্ছে আমি নাম দিব হচ্ছে বক্স, বা অন্য কোনো কিছু বলতে পারেন, যেমন হচ্ছে কন্টেইনার বা কন্টেইনার বক্স, বা মানে এরকম অনেক নাম হতে পারে যেটা কাজ করতে করতে বুঝবো, র্যাপার। তো এখানে দেখেন বক্সটাকে আমি কল যদি করি, আমি যদি এখানে বক্সটাকে বসাই, যেহেতু এটা ক্লাস ডিফাইন করেছি, একটা নাম দিয়েছি এই ডিভের, এইখানে আমাকে ডট বলতে হবে যাতে সিএসএস বোঝে এই বক্সটা অ্যাকচুয়ালি একটা ক্লাস। এরপর আমি যদি এবার রান করি, তাহলে দেখেন এই জায়গাটায় আসে, কিন্তু এখানে কিন্তু আসেনি, সিএসএসটা কিন্তু এখানে আসেনি। কথা বুঝতে পারছেন? এখন আমরা এই যে সিএসএসটা এখানে করছি স্টাইলে, এটা আমরা এখানে করব না। আমরা লাস্ট টাইম কিন্তু এটা করেছি যাতে আপনাদের প্রবলেম না হয় বুঝতে, এই জন্য আমরা এটা এখন সরাবো। লাস্ট ক্লাসে সরাতে পারতাম কিন্তু করিনি। আমি চাচ্ছি যে আপনারা এই ট্যাগ দিয়ে করার চেষ্টা করেন, কারণ এটাও দরকার। মার্কেট প্লেসে হতে পারে যে আপনার এগুলো কখনো লাগবে না, বাট অনেক ক্ষেত্রে লাগবে। তো দেখেন টাইটেলে আমরা দিব হচ্ছে সিম্পল ওয়েবসাইট। এটা আপনারা বোঝেন তো যে টাইটেল কেন দিব। টাইটেলটা এই কারণে দিব যে এইখানটায় মাউস রাখলে যাতে এই ডকুমেন্ট দেখাচ্ছে না, এটা যাতে না দেখায়, রিলোড দিলে এখানে দেখাবে এখন সিম্পল ওয়েবসাইট। তো এটা করলাম। এখন আমি এই বক্সের কাজ করেছি, ওকে ফাইন। এই যেটা আমরা ইমেজ দিব, ইমেজটা দেইনি, আমরা এখানে আলাদাভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটা আমি এখান থেকেও করতে পারি। এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করব, এখানে আমি বলবো সিএসএস। তাহলে একটা সিএসএস ফোল্ডার তৈরি হবে।
এই সিএসএস ফোল্ডারে রাইট ক্লিক করে আমরা বলবো নিউ ফাইল, ওর উপরে রাইট ক্লিক করবেন, করার পর নিউ ফাইল এবং কন্ট্রোল এস ক্লিক করব। আমরা একটা সিএসএস তৈরি করব, আমি এখানে বলবো অ্যাপ ডট সিএসএস। আমি অ্যাপ দিতে পারি, আমি চাইলে সিএসএস ডট সিএসএস বলতে পারি, আমি চাইলে স্টাইল ডট সিএসএস বলতে পারি। মানে ডটের পরে সিএসএস হতেই হবে, নাহলে কিন্তু সিএসএস কাজ করবে না। কিন্তু এর আগে যে অ্যাপ বা স্টাইল বা সিএসএস যা ইচ্ছে তাই দেন, নাম ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এক্সটেনশন। তারপর আমি অ্যাপ ডট সিএসএস দিলাম, এই যে দেখেন সিএসএস ফোল্ডারের মধ্যে আসলো। তারপরে ইন্ডেক্সের ভিতরে এই হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় উপরে দেন বা নিচে দেন যে কোনো জায়গায় আমি এখানে দিচ্ছি, এই জায়গাটায় আমি বলবো লিঙ্ক। লিঙ্ক করার পর আমি যখন ট্যাবে ক্লিক করব, দেখেন ইনিশিয়ালি সে বলতেছে রেল স্টাইল শিট, মানে হচ্ছে এটা কিন্তু অ্যাট্রিবিউট বলা হয়, এটাও কিন্তু অ্যাট্রিবিউট বলা হয়। এবং এই লিঙ্ক ট্যাগের কিন্তু কোনো এন্ডিং নাই, আছে নাই। তো রেলের ভিতরে স্টাইল সেটা দিতেই হবে, নাহলে কিন্তু স্টাইল কাজ করবে না। এইচআরইএফ কী করা হয়, সে কি করে, আমার ওই যে অ্যাপ ডট সিএসএস সেটা ডিরেক্টরিটা এখানে লিঙ্ক করে দেওয়া হচ্ছে। তো আমি কি করব, এখানে যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতরে আমি এখানে বলবো সিএসএস স্ল্যাশ, এখন আমি বলবো যে অ্যাপ ডট সিএসএস, তাহলে কিন্তু আমার ফাইলটাকে কল করা হলো। আমি এটাকে সেভ করি। মাঝে মধ্যে দেখা যায় সিএসএস কাজ, মানে আপনি করেছেন কিন্তু কাজগুলো হয় না। আমি যদি এখানে রিলোড দেই, তারপর এখানে যদি ভিউ পেজ সোর্সে যাই, আপনি দেখে দেখবেন সিএসএসটা আছে, এখানে ক্লিক করেন, তাহলে ডিরেক্টরিটা পাবেন যা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা। যদি আপনি এখানে কিছু লেখেনও, এখানে যদি রিলোড দেন দেখেন দেখতে পাচ্ছেন, তার মানে কি এটা কাজ করে সুন্দরভাবে, রাইট। এখন আমরা যেহেতু কাজ করে, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে কোডটা, এই পুরোটা আমি কপি করি, করার পর আমি এখানে দিয়ে দিই। আপনি খেয়াল করবেন যে আমি কিন্তু স্টাইল ট্যাগ সহ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি কোনো স্টাইল ট্যাগ দেওয়ার প্রয়োজন হবে না এখানে। কারণ হচ্ছে আমি কিন্তু এক্সটেনশন সিএসএসেই কাজ করছি, মানে এখানে যা দিবেন সেটাই কিন্তু সিএসএসে রূপান্তর হবে। স্টাইলিং বলার প্রয়োজন নাই, কারণ আমি সিএসএস ফাইল দিচ্ছি। সিএসএস মানে কি, ক্যাসকেডিং স্টাইল শিটস, সে কিন্তু স্টাইলিং করে ফেলবে। এখানে কিন্তু আমরা অনেক ট্যাগ দিচ্ছি, এই জন্য কিন্তু আমরা স্টাইল ট্যাগ দিতে হচ্ছিলো, বাট ওখানে লাগবে না। তাহলে আমি যদি আবার রিলোড দেই, তাহলে কিন্তু আমি সিএসএস পাচ্ছি। এবার যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আপনি দেখবেন এখানে এটাকে আমি এখানে অ্যাটাচ করে দেই, দেখবেন এখানে বক্সে যখন কাজ করছি এখানে দেখবেন অ্যাপ ডট সিএসএস বলছে, তার মানে কি ওই ফাইল থেকে এটা পাচ্ছে। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন? সুশান্ত শাওন, আপনার ওখানে ফুল স্ক্রিন করেন, আমার এখানে না, আমার এখানে অলরেডি ফুল স্ক্রিন করা আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে চেঞ্জ লেআউটে যাবেন, তারপরে স্পটলাইটটা সিলেক্ট করবেন, তাহলে ফুল স্ক্রিন হবে। ওকে, এখন আমি কালারটা দিয়ে দিয়ে কাজ করছি যাতে দেখতে সুন্দর লাগে। এটা আমি বাদ দিই আপাতত, আমি এই বক্সের উপরে কাজগুলো করব। দেখেন বক্সের ভিতরে কিন্তু আমরা H1 দিয়েছি, ইমেজ দিয়েছি, পিট্যাগ দিয়েছি। তো আমার এখানে ওই ইমেজ H1কে কল করি, তারপর হচ্ছে ইমেজকে কল করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে পিট্যাগকে কল করি। সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, যাতে ব্লক হয়ে যায়, এবং এর ভিতরে আমরা প্রপার্টি দিব, ভ্যালু দিব। সেমিকোলন কেন দিব, যাতে পরবর্তীতে আমরা যেন আরেকটা কী করতে পারি, লিখতে পারি। আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। দেন আমি যদি এখন রিলোড দেই, তাহলে দেখবেন সবগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, মাঝখানে কিন্তু ফাঁকা। কেন জানেন, কারণ আমরা ইমেজ দেইনি। এবার আসেন আমরা ইমেজ দেওয়ার চেষ্টা করি। আমি এখানে যাই, আচ্ছা এখান থেকে ইমেজ দিতে গেলে আমার যেটা করতে হবে, এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসি। হ্যাঁ, এইটাকে এই যে দেখেন, আমি যদি কোনো ওয়েবসাইট থেকে ইমেজ নেই, রাইট ক্লিক করবেন ওর উপরে, সেভ ইমেজ অ্যাজ ক্লিক করেন, তাহলে দেখবেন ডাউনলোড হচ্ছে। আমি এখানটা থেকে ইয়েস করব, সেভ করব, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ডাউনলোড হলেও এইটাকে আমি কাট করি, কাট করার পর ওই ক্লাসে যাব, তারপর এখানে যাব সিম্পল ডিজাইন, এর ভিতরে এটাকে পেস্ট করে দিই, তাহলে আমরা ইমেজটা পাচ্ছি। এই ইমেজে দেখেন কখনো ওরা দেখেন স্পেস দেয়নি, যেটা আমি বলছিলাম এর আগে, কখনো স্পেস দিবেন না, আন্ডারস্কোর অথবা ড্যাশ দিয়ে কভার করে ফেলবেন। এবার আসেন এই ইমেজটাকে কল করব, কিভাবে করব, অলরেডি আপনারা নোন, মনে মনে চিন্তা করতেছেন যে কি করলে কি হবে, অবশ্যই চিন্তা করবেন, ইমেজিন আগে থেকে করবেন। এই ইমেজটাকে সোর্সের ভিতরে আমরা ইমেজেস স্ল্যাশ এই ইমেজটাকে কল করে দিই।
এই যে এই ইমেজটাকে কল করে দিলাম, এখানে যদি ক্লিক করেন দেখেন ইমেজটা দেখতে পাচ্ছি। তো এটা যখন কল করলাম, আমি যদি ডিজাইন রান করি, আচ্ছা আমি কিন্তু সিএসএস আছি এই যেটাকে, তাহলে কিন্তু আমি ইমেজটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে, রাইট? তো ক্লিক যদি করি আমরা কিন্তু ইমেজটা পাচ্ছি। ইন্সপায়ারমেন্ট করেন, করার পর এটা দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিন্তু 100% আছে ভিউ। ওকে ফাইন, এখন আমরা প্রত্যেকটা ডিজাইন করব। এখানে এই যে এখানে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমি মুভ করাতে পারবো। এটা আমার সুবিধা কি, আমি যেতে দেখতে পারি, বুঝতে পারি সব কিছু। এখানে আমি বক্সে ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এটা ছোটো হোক। তো এই বক্সে আমি গ্রিন কালার দিয়েছি, কালার যদি নাও দেন এগুলো কালো হয়ে যাবে সব। তো আমি এইখানটায় বলবো উইথ দিব সাপোজ 600 পিক্সেল, 600 পিক্সেল দিলাম। দেখেন ও কিন্তু ছোটো বড়ো হচ্ছে সুন্দরভাবে, তাই কি না? আচ্ছা, ইমেজে যদি আমি বলি উইথ অনলি 400 পিক্সেল, যাতে ছোট হয়, তাহলে দেখতে একটু বুঝতে একটু সুবিধা হবে। আমি এই বক্সে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ও বড় হচ্ছে, ছোট হচ্ছে। তার মানে আপনি যদি ছোটও করেন এই কন্টেন্টটা কিন্তু র্যাপিং হয়ে যাবে, কন্টেন্টে কিন্তু র্যাপিং হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই বক্সটা হচ্ছে প্যারেন্ট, ওর ভিতরে কিন্তু কন্টেন্টগুলো, এবং এই যে প্যারেন্ট যে আছে সে যা বলবে ওর ভিতরে কন্টেন্টগুলো সেভাবেই কিন্তু অ্যালাইন হয়ে যাবে, এটাই কিন্তু নিয়ম। এখন এই বক্সে যদি আমি বলি প্যাডিং, আমরা এখানে প্যাডিং করব। আপনি খেয়াল করবেন প্যাডিংটা কীভাবে করছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। তো প্যাডিংয়ে আমরা এখানে আমি আবার দিই। আচ্ছা, এক কাজ করি, সবার আগে এটাকে মাঝখানে আনি। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম অটো মাঝখানে আনা যায়, এবং আমি এখন প্যাডিং করব। প্যাডিং করলে কী হবে, এই চারপাশে দেখ কোনা লেগে গেছে, এটা যাতে মাঝখানে আসে একটু। তো এখানে আমরা প্যাডিং দেবো, এটা খেয়াল করবেন। আমি যখন প্যাডিং লিখব সাপোজ 10 পিক্সেল, তাহলে দেখেন একটু এরিয়া তৈরি হলো। এরিয়া যখন তৈরি হয় আপনি দেখবেন এখানে অ্যারো চিহ্ন আসছে, উইথে কিন্তু বা কালারে বা ব্যাকগ্রাউন্ড কালারে আসছে, বা কালারে বা উইথে আসেনি। এই ব্যাকগ্রাউন্ড কালার কী জিনিস সেটা আমি পরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ব্যাকগ্রাউন্ড না, এটাকে বলতে হয় ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে প্রবলেমটা হয় না। এখন দেখেন সলিড জিনিসটা আসতেছে। এইখানটায় প্যাডিং এবং মার্জিনের কিন্তু ভূমিকা, মানে লেখার পদ্ধতি একই রকম কিন্তু প্রেজেন্টেশন ভিন্ন, মানে ওদের কাজ কিন্তু ভিন্ন, কিন্তু দুটো কিন্তু একইভাবে লিখতে হয়। একটা বুঝলে বাকিটা বুঝে যাবেন। সেটা হচ্ছে প্যাডিং কি করে, প্যাডিং কিন্তু চারপাশে একটা ভিতরে স্পেস তৈরি করে, কিন্তু মার্জিন যদি দেন, যেমন আমি এখানে মার্জিন দিচ্ছি 100 পিক্সেল, তাহলে দেখেন মার্জিন কিন্তু হচ্ছে, তাই না? দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যখন আমি বক্সে মার্জিন দিচ্ছি সে কিন্তু বক্সের বাইরে একটা এরিয়া তৈরি করতেছে, যেটাকে বলা হয় ইয়েলো কালার। আপনারা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন ডানে বামে উপরে নিচে। এই ইয়েলো কালার এরিয়াটা তৈরি করে মার্জিনের মাধ্যমে, অর্থাৎ বক্সের বাইরে সে একটা স্পেস তৈরি করে। যেমনটা আমরা পরীক্ষার খাতায় লেখার আগে উপরে এবং বাম দিকে মার্জিন দেই, যত মোটা মার্জিন দিব তত বেশি ম্যাডাম আমাকে মার্কস দিবে, এরকমই তো চিন্তা করতাম একটা সময়, নাকি? সো এটা একটা বিষয়। তারপর হচ্ছে প্যাডিং। প্যাডিং কি করে, এই যে দেখেন ভিতরে যত বেশি বাড়াবেন ও কি করে, ভিতরে একটা স্পেস তৈরি করে। অর্থাৎ মার্জিন কি করে, যেই ডিভে বা যেই ট্যাগে আপনি মার্জিন দিবেন সে কি করে ওই ট্যাগের বাইরে একটা স্পেস তৈরি করে, আর যদি প্যাডিং দেন সে কি করে ওই বক্সের বা ওই ট্যাগের ভিতরে স্পেস তৈরি করে। সিম্পল কথা, মার্জিন বাইরে কাজ করে, প্যাডিং ভিতরে কাজ করে। আপনি পরীক্ষার খাতার কথা চিন্তা করেন, পরীক্ষার খাতায় যখন আপনি স্কেলিং করেন তার মানে কি, মার্জিন দিচ্ছেন, মানে লেখাগুলো যেন ওই মার্জিনের বাইরে না যায়। তার মানে ভিতরে কিন্তু আপনি স্পেস দিতেই পারেন, তাই না? প্যারাগ্রাফ করি, কালারিং করি, হাইলাইটেড করি, তার মানে ভিতরে আপনি প্যাডিংয়ের কাজ করতেই পারেন, কিন্তু বাইরে আপনি মার্জিন করছেন। এটা মাথায় রাখলে আপনার জন্য সুবিধা। অথবা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনি একটা বেলুন নিয়ে আসে আপনার বার্থডে, আপনার গার্লফ্রেন্ডের বার্থডে বা আপনার বয়ফ্রেন্ডের বার্থডে বা আপনার হাজব্যান্ডের বার্থডে, আপনি নিয়ে আসছেন। এখন আপনি কী করছেন, একটা বেলুন ফুলাচ্ছেন। এই যে বেলুন যে ফুলাচ্ছেন না, বেলুন যে ফুলানো হচ্ছে তার মানে কি, বেলুনের সাইজটাকে বর্ণনা করা হচ্ছে। তার মানে কি, বেলুনে যে ভিতরে বাতাস দিচ্ছেন এটাকে বলা হয় প্যাডিং। কিন্তু বেলুনে যদি একটা প্রেশার দেন, একটা চাপ দেন, তার মানে কি বাইরে থেকে একটা প্রেশার হচ্ছে, এটাকে বলা হয় মার্জিন। মানে বাইরের এরিয়াটাকে বলা হয় মার্জিন এবং ভিতরের স্পেসটাকে বলা হয় প্যাডিং। ঘরের ভিতরে, ঘরের বাইরে যে এরিয়াটা থাকে সেটাকে বলা হয় মার্জিন। আমরা যখন বাড়ি বানাই কী করি, চারপাশে আমরা 1.5 ফিট 2 ফিট করে জায়গা ছেড়ে দিই, রাস্তার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। কেন জায়গা ছাড়ি, ওটা কি আসলে, ওটাকে বলা হয় মার্জিন, যখন বাইরে জায়গা ছাড়েন। আর যখন ভিতরে একটা ফাঁকা স্পেস করেন সেটাকে বলা হয় প্যাডিং। আর কত এক্সাম্পল দেবো বলেন, বুঝছেন নাকি বোঝেন নাই ভাই? যদি আপনি ইমেজের স্ক্রিনশট দেন, ইমেজের কোয়ালিটি ভালো হবে না, ইমেজের রেজলিউশন ভালো হবে না,
জুমিং করলে ফেটে যাবে, কোয়ালিটি ভালো হবে না। সো এই জন্য ওই স্ক্রিনশট দিতে হয়, মানে অনেক ক্ষেত্রে দিতে হয়, অনেক ক্ষেত্রে দিতে হয় না, মানে যদি ঠেকায় পড়েন যে হ্যাঁ আমি আসলে এই ইমেজটাই দরকার, কিন্তু আমাকে এই ইমেজটার যেটা সেটা আমার কাছে নাই, ডাউনলোড করতে পারলে ডাউনলোড করেন, আর যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আপনি স্ক্রিনশট নেন বা সামথিং কিছু একটা করেন, সেটা পরের বিষয়। বাট স্ক্রিনশট নিয়ে কাজগুলো করা আসলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা আসলে পারফেক্ট কোনো ওয়ে না। সো এখন আমি এখানে যেটা করি, বক্সের এই জিনিসটা আমরা করলাম, কিন্তু এখানে আর একটা জিনিসে সলভ করা হয়নি, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা দাঁড়ান এটা বড় করি, এবার বড় হয় না কেন, এখানে দেখেন প্যাডিং, আমি প্যাডিংটা দিয়ে বুঝাই তাহলে দেখতে পাবেন যে আসলে কী হচ্ছে, কারণ ভিতরে স্পেস পাচ্ছে তো কালার দিয়ে, এই জন্য বোঝা যায়। এখানটা একটু দেখেন, এই জায়গাটায় ক্লিক করা মাত্র আপনাকে কিন্তু ওই একটা ভ্যালু দেওয়ার কারণে সে কিন্তু বলে দিচ্ছে যে অ্যারোটা এই জন্যই দিচ্ছে যে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। আপনি একটা জিনিস খেয়াল করবেন, টপ রাইট বটম লেফট, এইভাবে কিন্তু কাজ করে ঘড়ির কাঁটার দিকে, এবং এটা কিন্তু মার্জিনেও তাই, টপ রাইট বটম লেফট। আমি একটা বুঝাই তাহলে বুঝতে পারবেন সবগুলো। এখন আমি যদি এইটার আলাদা আলাদা করতে চাই, আমি এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র বলি যে প্যাডিং টপ আলাদাভাবেও করা যায়, আমি এখানে বলবো যে 10 পিক্সেল উপরের দিকে আমি প্যাডিং দিচ্ছি। মাউস রাখলে আপনি একটা গ্রিন শেপ দেখতে পাচ্ছেন এখানে, গ্রিন, তাই না? আলাদাভাবে আপনি যেই কালারই দেন না কেন ও কিন্তু গ্রিনই দেখাবে। মাউস দেন, এই দেখেন গ্রিন দেখাচ্ছে, মানে ওটার উপরে একটা গ্রিন শেপ আসে। আপনি যদি এটা দেন তবু দেখবেন একটা গ্রিন শেপ আসতেছে। এটা যদি দেন রেড দেন, আপনার যে ফেভারিট কালার, আচ্ছা এখন আসতেছে না, বাট একটা স্পেস বা একটা কালার বোঝা যাচ্ছে যে না কিছু একটা হচ্ছে ওখানে। তো এইটা বুঝতেছেন যে ও কি করে, ইন্ডিভিজুয়ালি আপনি বলতে পারেন যে প্যাডিং টপ, আমি যদি বলি প্যাডিং রাইট, এখানে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে অথবা লিখতে হবে। যখনই দুই ওয়ার্ডের কোনো প্রপার্টি ইউজ করা হয় তখন বুঝবেন যে মাঝখানে একটা ড্যাশ হবে, সেটা যদি 3 ওয়ার্ডের প্রপার্টি হয়ও তাহলে মাঝখানে মাঝখানে ড্যাশ হবে। ক্লিয়ার? সহজ ভাষা, অনেকে ভুল করে এগুলো। তো এইখানটায় আমি যদি বলি 100 পিক্সেল, তাহলে লেফট সাইড বাম দিকে কিন্তু একটা স্পেস তৈরি হচ্ছে, রাইট? এবার যদি আমি বলি প্যাডিং রাইট, আমি যদি এখানে লিখি প্যাডিং তারপরে যদি বলি রাইট, ও আপনাকে সাজেস্ট করবে এখানে আপনি বলেন 10 পিক্সেল, তাহলে দেখেন ডান দিকে একটা স্পেস তৈরি হচ্ছে, মাউস রাখেন তাহলে আপনি দেখবেন ডান দিকে একটা স্পেস তৈরি হচ্ছে। এরপরে যদি বটমও দেন, আমি বটম দিলাম, আমি এখানে দিলাম 200 পিক্সেল, তাহলে দেখেন নিচের দিকে একটা স্পেস তৈরি হচ্ছে। তার মানে আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু বলতেও পারেন, কোনো সমস্যা নেই, আপনি ইন্ডিভিজুয়ালি বলতেছেন। কিন্তু যদি কোশ্চেন আসে যে আমি এতবার লিখবো না, শুধুমাত্র প্যাডিং দিয়েই সাবার করব, তখন আপনি কি করবেন? এখন দেখেন প্যাডিংটা কিন্তু কাজ করছে না, এখানকার যে 39 পিক্সেল দিচ্ছি বা কমাচ্ছি বাড়ছে কাজ করছে না। কারণ কি জানেন? দেখেন ক্রস চিহ্ন আসছে, কারণ হচ্ছে এখানে দেওয়ার পর যখন নিচে আমি ইউজ করতেছি তখন কম্পাইল হচ্ছে উপর থেকে নিচের দিকে, তখন নিচেরগুলোকে উপরেরটাকে ওভাররাইড করছে। অর্থাৎ আপনি যদি একই জায়গায় আপনি এখানে আপনার টেবিল যে আছে টেবিলের উপর আপনি মোবাইল রাখলেন, মোবাইলের উপর একটা গ্লাস রাখলেন, তাহলে প্রায়োরিটি কাকে দিবেন, কাকে উঠাবেন আগে, মোবাইলকে নাকি গ্লাসকে? অবশ্যই গ্লাসকে আগে উঠাবেন বা গ্লাসকে আগে প্রায়োরিটি দিতে হবে, মানে যার উপরে যে যায়। যেমন প্যাডিং দেওয়া হচ্ছে, এরপরে যখন এই ভিতরে যে প্যাডিংগুলো করছে এই যেগুলো টপ বটম লেফট, তখন কিন্তু এদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কারণ এরা পরে আছে, নিচের দিকে আছে। অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন কম্পাইল হয় উপর থেকে নিচের দিকে কম্পাইল হয়, সিএসএসে তাই উপর থেকে নিচের দিকে কম্পাইল হয়। সো এইখানে কিন্তু প্রায়োরিটি একটা ব্যাপার থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি এরকম প্যাডিং দিয়ে যদি এক জায়গায় লিখতে চাই, এতগুলো লিখবো না, আমি এক জায়গায় লিখবো। সাপোজ আমি এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমি যদি এক জায়গায় লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে প্যাডিং, এইখানটা আমাকে 4 বার লিখতে হবে। তো প্রথমত দেখেন টপ দেওয়া আছে 25, তো আমি এখানে লিখবো হচ্ছে 25 পিক্সেল। দেখেন চারপাশে কিন্তু এখন কিন্তু একে প্রায়োরিটি দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্রস চিহ্ন আসতেছে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে একে 25 পিক্সেলকে। তো এখানে 25 পিক্সেল দিলাম, তার মানে কি টপের জন্য। যদি ডান দিকে দিতে চাই রাইট, তাই না, রাইট, তাহলে আমি এখানে বলতে হবে স্পেস দিয়ে 50 পিক্সেল। কিন্তু ঘটনা একটু অন্য ঘটে, আমি যদি এখানে বাদ দিই তাহলে বুঝতে পারবেন ঘটনাটা একটু অন্য ঘটে। যখন আপনি দুটো ভ্যালু দিবেন, আপনি যখন দুটো ভ্যালু দেবেন কী দেখা যাচ্ছে বলেন তো? দুটো ভ্যালু দিলে তখন সে উপরে আর নিচে কাজ করে, রাইট? যখন আপনি দুটো ভ্যালু দেবেন সে কিন্তু উপরে নিচে কাজ করছে। আর যখন আপনি মানে দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটা কিন্তু ডানে বামে কাজ করে, সে কিন্তু ডানে বামে সমানভাবে ডানে বামে বড় ছোট হচ্ছে। যখন আপনি দুটো ভ্যালু দিয়ে দেখবেন তখন কিন্তু
ডানে বামে উপরে নিচে কাজ করে। প্রথম ভ্যালুটা কাজ করে হচ্ছে উপরে নিচে, পরের ভ্যালুটা কাজ করে হচ্ছে ডানে বামে। যদি আপনি 3টা দেন, সাপোজ আপনি এখানে 0 দিলেন, যখন 3টা দেওয়া হয় তখন কি করে, এই ভ্যালুটা কাজ করে শুধুমাত্র উপরে, দেখেন সে করে শুধুমাত্র উপরে, কিন্তু মাঝখানের ভ্যালুটা কাজ করে হচ্ছে ডানে বামে, আর পরের ভ্যালুটা কাজ করে হচ্ছে নিচের দিকে। যেহেতু 0 দিচ্ছি, আমি যদি এটাকে কিছু দিতে চাই তখন দেখেন কাজ করতেছে। মানে 3টা ভ্যালু দিলে মাঝখানেটা কাজ করবে ডানে বামে, প্রথমটা উপরে আর পরেরটা হচ্ছে নিচে। আর 2টা ভ্যালু দিলে প্রথম ভ্যালুটা উপরে নিচে, পরের ভ্যালুটা ডানে বামে। এবার আসেন 3 তৃতীয় চতুর্থ ভ্যালু যদি যান, সেটা তখন কাজ করবে হচ্ছে বাম দিকে, সরি ডান দিকে, হ্যাঁ সরি বাম দিকে, ভুল করতেছি বারবার। এই যে এটা হচ্ছে বাম দিকে কাজ করবে। মানে 4টা ভ্যালু দিলে টপ, রাইট, বটম, লেফট। কথা বুঝতে পারছেন? টপ, রাইট, ঘড়ির কাঁটার দিকে, তাহলে আপনি বুঝবেন। অর্থাৎ আপনি চাইলে একটা ভ্যালু দিয়ে করতে পারেন, 2টো ভ্যালু দিয়ে করতে পারেন, 3টে ভ্যালু দিয়ে করতে পারেন, 4টা ভ্যালু দিয়েও করতে পারেন। এখন আপনি যদি ভ্যালুর মানগুলো আলাদা আলাদা দেন, এখানে আলাদা আলাদা আছে, এই জন্য কিন্তু আপনি অনেকগুলো ভ্যালু দিচ্ছেন। যদি সব জায়গায় যদি একই রকম ভ্যালু বসে, লাইক সব জায়গায় আমি 50 পিক্সেল দেবো, তাহলে কিন্তু আপনার বারবার লেখার দরকার নাই। যখন আপনি চেঞ্জ করবেন সেই অনুযায়ী আপনি ভ্যালুগুলো দেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন কি বললাম? কারো বোঝার বাকি আছে? দ্বিতীয়বার রিপিট করতে হবে, বা মনে যদি এরকম আসে যে ভিডিও দেখলে বোঝা যাবে, কোনো সমস্যা নাই, বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা দ্বিতীয়বার করবেন না কিন্তু, মানে এখন যা বোঝাচ্ছি দ্বিতীয়বার করবেন না। ইয়েস, এটা এটা যখন আমরা ওয়েবসাইট বানাবো, বারবার কিন্তু বক্স যখন ক্রিয়েট করবো, এটা 1000 বার, কোটি বার আমি এটা দেখাবো। সিরিয়াসলি, আপনাদের এই পুরো কোর্সে প্যাডিং মার্জিন ছাড়া অন্য কিছু বলবোই না। একটা ওয়েবসাইটের প্যাডিং মার্জিন এতটা এফেক্টিভ, এতটা প্রয়োজন, আপনি কল্পনা করতে পারবেন না। উইথাউট প্যাডিং মার্জিন একটা ওয়েবসাইট ডিজাইনই হবে না, এটা লাগবেই। সো এটা আপনি এমনি দেখবেন মুখস্থ হয়ে গেছে, হাফেজ হয়ে যাবেন এটার উপর। সো দেখেন এক্স্যাক্টলি মার্জিন এবং প্যাডিং কিন্তু একই। এখানকার যে প্যাডিংয়ের যে ভ্যালু দেওয়ার যে প্রসেসটা, এটা মার্জিনেও কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই। কিন্তু এটার আউটপুটটা কী আসে, বক্সের বাইরে আর একটা হচ্ছে বক্সের ভিতরে, এটাই শুধুমাত্র ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই গাইজ। কথা বুঝতে পারছেন? এখন আমি যদি চিন্তা করি এটা কালার দিব, এটা দেখতে ভালো লাগতেছে না আমাদের, কিন্তু রেড কালারটাই জোস, রাইট? তাহলে আমি রেড কালারটা দিয়ে রাখি, এবং আমি এই ভ্যালুগুলো এত কিছু না দিয়ে আমি এখানে বলবো 50 পিক্সেল। ঠিক আছে, আমি এরকম দিলাম। এখন আমি যদি চাই যে এই যে চারপাশে যে একটা বর্ডার, সরি কোনা দেয়া আছে, এই কোনাটাকে আমরা কি করব, কোনাটাকে আমরা একটু রাউন্ডেড করব। তাহলে এখানে বলেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এটা বলতে হবে। বর্ডার রেডিয়াস বলার পর আমি যদি 0 দিই, তাহলে দেখেন আস্তে আস্তে, সরি এখানে পিক্সেল দিতে হবে, তাহলে দেখেন রাউন্ডেড হচ্ছে সুন্দরভাবে। আপনি যত দিবেন তত গোলাকার হতে থাকবে। এখন আপনার বক্সে যদি সাইজ যদি সমান সমান হয়, সাইজ সমান সমান বলতে কী বোঝায়? সাইজ সমান সমান বলতে 100 পিক্সেল 100 পিক্সেল, লাইক এরকম, তাহলে কিন্তু আপনার বক্সটা পুরোপুরিভাবে গোলাকার হবে। কিন্তু দেখেন এখন গোলাকার হয়েছে, আর আপনি দেখেন 447 দিয়েছেন, হিউজ, এত বেশি দেওয়ার প্রয়োজন নাই। সাপোজ আমি 30 দিলাম, বা আমি আরও একটু বাড়াই, তাহলে দেখেন রাউন্ডেড হচ্ছে, তাই না? রাউন্ডেড হচ্ছে। বাট আপনি যদি গোলাকার করেন তখন পিক্সেল দেওয়ার দরকার নাই। রাউন্ডেড আর সার্কেল দুটো কিন্তু ভিন্ন জিনিস। অর্থাৎ রাউন্ডেড বলতে কোনাগুলো একটু কোনা হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে, আর সার্কেল মানে কি একেবারে গোলাকার হয়ে যাবে। তখন আপনার পিক্সেল ইউজ করার দরকার নেই। এবং আমি কিছুক্ষণ আগে কিন্তু 400-500 দিচ্ছিলাম, এমনটা করার দরকার নাই। এরকম গোলাকার করার জন্য বলতে হবে 50%, এনাফ। বলতে হবে 50%, 50% দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু আপনি যদি 50% না দেন, এখানে দেখেন এটা দিয়েও করা যায়, বাট 50% মিনিমাম যদি দেন তাহলে কিন্তু সে সার্কেল হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে। আর যদি রাউন্ডেড করেন, অর্থাৎ কোনা একটু বাঁকা করবেন, তখন আপনার পার্সেন্ট দেওয়ার দরকার নেই। তখন আপনি 10 পিক্সেল বা 30 পিক্সেল বা যতটুকু লাগে ততটুকু, আপনার দেখতে যতটুকু ভালো লাগে ততটুকু। ক্লিয়ার? ওকে, এগুলো আপনারা আমার ভিডিওটা দেখে দেখে নিজে নিজে করবেন, নিজে নিজে চিন্তা করবেন। এবং দেখেন এখানে কিন্তু অ্যারো চিহ্ন আসছে, যখন আপনি অ্যারো চিহ্ন দেখবেন তখন আপনি ক্লিক করবেন, করে দেখবেন ইন্ডিভিজুয়ালি দেখেন ও দেওয়া যায়। এবং এই যে প্যাডিং মার্জিন করছিলাম না, এক্স্যাক্টলি সেমভাবে আপনি এটাও করতে পারেন। পারবেন না এখন করতে, কিন্তু এটার প্রপার্টিটা একটু বড়। টপ লেফট, টপ রাইট, বটম রাইট,
বটম লেফট, মানে একটু বড়, নাহলে কিন্তু আপনি ডিফাইন করতে পারবেন না যে কী করতেছে আর কী করতেছে না, কারণ এগুলো কোনা কোনা ধরে কাজ করে, তো এই জন্য একটু প্রবলেম। ক্লিয়ার? এখন আমি যদি চাই এই কোনা আর এই কোনা আমি রেডিয়াস করব, মানে বাঁকা করব, আর এই কোনা বাঁকা করব না, তাহলে কি করব, এই জায়গাটায় একটা জিরো দিয়ে দেন প্যাডিংয়ের মতো। তাহলে কি হবে, এখানে দেখেন টপ কাজ করতেছে, বটম রাইট কাজ করতেছে, ওই যে টপ বটম কাজ করতেছে কোনা ধরে। এখন আপনি যদি এটাকে বলেন যে 50% পাতা হয়ে গেল, জোস। আপনি এইভাবে কমাতেও পারেন, এরকম এরকম করতে পারেন। ডিজাইন কিন্তু এমনই করে, দেখেন একই জিনিস কিন্তু ইউজ করতেছি, একই জিনিস ইউজ করতেছি, শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ করে দেখেন ডেকোরেশনটা চেঞ্জ করে ফেলতেছি। তো আমি যদি এটাকে আরও একটু প্যাডিং করি, তাহলে কী হবে, এই লেখাটা আর আগে এখানে যেন কোনায় না লেগে যায়, এই জন্য কী করবো, আমি প্যাডিংটা বাড়াই দেবো। এটা চাইলে আপনি উপরে নিচে বাড়াতে পারেন, ডানে বামে আমি 50 পিক্সেলই রাখি, উপরে নিচে বাড়ালাম, ডানে বামে 50 পিক্সেল, অথবা ডানে বামে আমি 65 পিক্সেল করলাম আর উপরে নিচে আমি 80 পিক্সেল করলাম, আমার ইচ্ছে, যেমনটা আমার দেখতে ভালো লাগে। সো আমি এটা করলাম, ডান। এবার আসেন এই যে বক্সটা যে বানালাম এটার মাঝখান বরাবর করে এখানে মার্জিন দেওয়া, হ্যাঁ, মার্জিনের কাজটা কিন্তু আমরা এইভাবে দিব না, মার্জিন আমরা করব হচ্ছে অটোর একটা সিস্টেম আছে। যদি আপনি মার্জিন লেফট করেন, আচ্ছা এখানে না লিখি, আমরা নিচে লিখি, আমি এইখানটায় বলবো মার্জিন লেফট, তখন আমি বলবো অটো। এই মার্জিন লেফট অটো যে দিলাম, এই দেখেন ডান দিকে চলে আসছে, মানে কি করে, মার্জিন লেফট যখন করা হয় অটো, তখন কি করে, ও বাম দিক থেকে ওকে কিক মারে ডান দিকে। আবার যখন মার্জিন রাইট করব, তখন সে ডান দিক থেকে আবার বাম দিকে কিক মারে, মানে এই লেফট থেকে ডান দিকে ওকে সরায়, ও আবার রাইট থেকে বাম দিকে সরায়, তখন কি হয়, ও দুই দিকে যাইতে পারে না, তখন মাঝখানে সেট হয়ে যায়। কথা বোঝা গেছে? এবং এই জন্যই কিন্তু আমি বলছিলাম মার্জিন লেফট মার্জিন অটো, এই অটো জিনিস কিন্তু আপনি প্যাডিংয়ে দিতে পারবেন না, এটা শুধুমাত্র কিন্তু মার্জিনেই কাজ করে, মানে এই ধরনের অ্যালাইন করার জন্য। সো এটা গুড থিং। এবং এটার মাধ্যমে কি হয়, এই বক্সটা আপনার এই যে এরিয়া আছে অর্থাৎ পুরো ব্রাউজারের উইথ অনুযায়ী অটোমেটিক্যালি সে সেন্টার পয়েন্টে যায়। এখন আপনি যদি এটার উইথ বাড়ানো কমানো, সে দেখেন ও মাঝখানেই কিন্তু ছোটো বড়ো হচ্ছে, ডানে বামে কিন্তু সরতেছে না, এটা একটা প্লাস পয়েন্ট। আর যদি আপনি বলে দিতেন যে মার্জিন লেফট থেকে এত পিক্সেল, ডান দিক থেকে এত পিক্সেল, সেটা কিন্তু একটা সমস্যা। ওকে, এখন আপনাদের এই জায়গাটা যে করলাম, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখেন উপরে কিন্তু একটা স্পেস পাচ্ছে, এটা কেন জানেন, বডিতে যদি মাউস রাখেন তাহলে দেখতে পাচ্ছেন একটা এরিয়া দেখা যাচ্ছে যে ইয়েলো কালার, এবং আমি বলেছিলাম যদি ইয়েলো কালার হয় তখন কিন্তু মার্জিনটা আসে, এবং বডিতে কিন্তু এটা ব্রাউজার থেকে দিয়ে দেয়, ব্রাউজারে কিন্তু বাই ডিফল্ট কোড থাকে, যেমন এখানে দেখেন ব্রাউজার থেকেই কিন্তু দিয়ে দিচ্ছে ফন্ট সাইজ 2 pm, তার মানে ব্রাউজারও কিন্তু ডিফেন্ড করে আগে থেকেই কিছু জিনিস। সো এখন আমরা যতটুকু কাজ করেছি ততটুকু কি অ্যাপস ডট সিএসএসের মধ্যে ইউজ করছি না, কিন্তু আসলে কি আমি এখানে লিখিনি তো, তার মানে এটা টেম্পোরারি আমি ইউজ করছি কোডিং করে করে এখানে দেখার জন্য। এবার আমি এই জায়গাটায় ক্লিক করব, করা মাত্র দেখবেন অ্যাপ ডট সিএসএসের সমস্ত কোড দেখতে পাচ্ছি, যেগুলো এখনও আমি এটাকে কপি করে এই জায়গাটায় পার্মানেন্টলি সেট করে নিই। এবার আমি যদি রিলোড দেই তাহলে দেখেন সব চলে যাবে, এবার এখানে দেখেন কিছুই নেই, অ্যাকচুয়ালি আমি এইটা সেভই করে নিই, কন্ট্রোল-S, তারপর আমি রিলোড দিই, দেখেন আগে যে শিপে আসছে, মানে ভিউ করা আর কোডটাকে পার্মানেন্টলি সেট করা দুটো কিন্তু ভিন্ন জিনিস। এবার আসেন এখানে এই জিনিসটা করার পর আমরা এই যে দেখেন উপরে যেটা বর্ডার, এটা কিসের জন্য আসছে, কিছুক্ষণ আগে বলছিলাম বডিতে বাই ডিফল্ট এটা থাকে, এই জন্য আমরা কী করব, সবার উপরে, যেহেতু বডিটা সবার উপরে থাকে, আমি এখানে বলবো বডি কিন্তু একটা ট্যাগ, বডিটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর আমি বলবো যে মার্জিন 0 করে দেব, মানে চারপাশে কিন্তু আমি যেন মার্জিনটা 0 হয়ে যায়, আর 0 হলে কিন্তু পিক্সেল দেওয়ার প্রয়োজন হয় না, 0 দিলেই হবে। তো আমি যদি এবার রিলোড দেই তাহলে দেখেন উপরে লেগে যাচ্ছে। এবার যদি আমি এখানটায় ক্লিক করেন তাহলে দেখবেন এই মার্জিনটা 8 পিক্সেল যেটা আছে, যেটা ব্রাউজারটা, সেটা আমারটা ওকে ওভাররাইড করছে যাতে আমারটা জন্য কাজ করে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? ওকে,
আপনাদের কি মনে হয় না যে এই ইমেজটা একটু বর্গাকার, মানে হাইট উইডথটা সমান সমান? এটা কিভাবে বুঝবো? মাউস যদি রাখেন আপনি দেখবেন এই জায়গাটায়, এই কোনায় এখানে মাউস রাখলে দেখায় 400 400, রাইট? 400 400 দেখাচ্ছে, এর মানে হচ্ছে সে কিন্তু বর্গাকার। তো বর্গাকার যদি হয়, আমি যদি এখানে বলি বর্ডার রেডিয়াস, তাহলে কিন্তু গোলাকার হয়ে যাবে। বর্ডার রেডিয়াস যদি 50% দেন তাহলে গোলাকার হয়ে যাবে। বাট এই ইমেজের কিন্তু একেবারে কোনা পর্যন্ত কিন্তু সিএসএস মানে ইমেজটা কিন্তু কাভার্ড। এই কারণে কিন্তু যদি গোলাকার করেন দেখতে কিন্তু ভালো লাগবে না, মানে ওই জিনিসগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখাবো অন্য একটা ইমেজ দিয়ে। আপনাদের একজন কোশ্চেন করছেন যে সার্কেলিং করলে একটু চ্যাপটা হয়ে যায় অনেকেরই, তাই না? ইমেজ যদি গোলাকার না হয় তখন আপনি কি করবেন? ইমেজটাকে ক্রপ করতে হবে, কিন্তু উইদাউট ক্রপ আপনি এটা করতে পারবেন। সেই ট্রিক্সটা আমি দেখাবো। অনেক ডিজাইনার এটা জানে না, বুঝতে পারছেন? এই যে একটা ইমেজ যখন আপনি নেবেন এবং ইমেজটা যদি চ্যাপটা হয়, লম্বা হয়, এটাকে যদি সার্কেল করেন তবু দেখা যায় গোলাকার হয় না, তখন আপনি কি করবেন? তখন অনেক ডিজাইনার কি করে, ওটাকে ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ওটাকে সার্কেল করে, করার পরে তারপরে ক্রপ করে একেবারে বর্গাকার করে তারপরে সার্কেলিং করে সিএসএস দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি সিএসএস দিয়ে ওটাকে ক্রপ করতে পারবেন, এটা অনেক ডিজাইনার জানে না। সো এখন দেখাই, রিলোড দেই। রিলোড দেওয়ার পর আমি এখন একটা জিনিস করবো, একটা মজার জিনিস করবো, সেটা দেখেন। আমি এখন যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন না, এই কালারটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার ইমেজেও বডিতেও দেবো। এই যে বডিতেও এই কালারটা দেবো, তাহলে এই জিনিসটা এখানেও দেন, দুই জায়গায় দিলাম, তাহলে দেখবেন কালারটা পুরোপুরি আসবে এবং আমি বুঝবো না যে আসলে কী হচ্ছে, রাইট? এবার আমি মজার একটা জিনিস ইউজ করব, সেটার নাম হচ্ছে নিউমরফিজম। নিউমরফিজম, এবং এখানে দেখেন একটা বক্সকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে। সো এখানেও দেখেন বক্স শ্যাডো দেওয়া যায়। এই বক্স শ্যাডোটা ইনিশিয়ালি দেখতে হবে যে আসলে এটা কীভাবে দেয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। বক্সে আমরা যদি বক্স শ্যাডো ইউজ করি, এখানে যদি বলি বক্স, আচ্ছা আমি এখানে না দিয়ে, আচ্ছা আমি এই কালারটা তুলে ফেলি, আগে আমি দেখাই যে আসলে কি হচ্ছে। এটা তুলে ফেলি, এইখানটা আমি বলবো বক্স শ্যাডো। বক্স শ্যাডোতে আমি এখানে বলবো 0 0 0 0, তারপর হচ্ছে রেড। এখন এতগুলো ভ্যালু দিচ্ছি, যেমন আমরা প্যাডিংয়ে দিচ্ছিলাম না অনেকগুলো ভ্যালু, এখানেও কিন্তু 5টা ভ্যালু দেওয়া যায়। তাহলে ঘটনা কি ঘটে, কেন দিব? এই জায়গাটায় বক্স শ্যাডো প্রথম ভ্যালুটা কাজ করা হচ্ছে লেফট রাইট, পরের ভ্যালুটা কাজ করা হচ্ছে উপরে নিচে, মানে মুভ করবে। এরপরের ভ্যালুটা কাজ করে হচ্ছে যে আপনি কতটুকু ব্লার্ড করবেন। ব্লার্ড বলতে শ্যাডোটাকে আপনি কতটুকু ঘোলা করে দিবেন। পরের যে ভ্যালুটা আছে এটা কিন্তু 0, পরের ভ্যালুটা করা হচ্ছে যে আপনি কতটুকু বড় করবেন, জুম করবেন। আর কালার হচ্ছে রেড, আমি এখানে বলবো ব্ল্যাক। খেয়াল করবেন আমি যদি এই অবস্থায় যদি আমি রিলোড দিই, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার তুলে ফেলছি, কিছুই দেখতে পাবেন না। তাহলে আমি যদি এই ভ্যালুটাকে ইউজ করি, যদি আমি বলি যে 50 পিক্সেল, তাহলে আপনি এখানটা দেখতে পাবেন রিলোড দিলে একটা শ্যাডো চলে আসছে। দেন আমি যদি এইটাকে বলি 2 পিক্সেল, তাহলে আপনি এখানে দেখবেন এ কিন্তু একটু বড় হচ্ছে, হয়তো বুঝতেছেন না, বাট 2 অনেক কম, সরি 20 পিক্সেল দিতে হবে। তা আমি যদি রিলোড দিই দেখেন অনেক বড়, ডার্ক হলো, ডার্ক। এখন আমি যদি এই ভ্যালুটা ইউজ করি, আমি এখানে বলবো 10 পিক্সেল, তাহলে দেখবেন রিলোড দিলে সে ডান দিকে চলে যায়। বা আমি যদি এটাকে বলি 50 পিক্সেল, তাহলে কিন্তু আরও বেশি ডান দিকে চলে যাবে। যদি আমি নিচের দিকে আনতে চাই, তাহলে আমি এখানে বলবো 50 পিক্সেল, ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, রিলোড দেন, তাহলে নিচের দিকে আসে। তার মানে একটা 3D এফেক্ট তৈরি হচ্ছে। বাট এই জিনিসটাকে আপনি আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন এটার মাধ্যমে, বাট ওইখানে আমি পরে এসেছি। এই জায়গাটায় শ্যাডোর অ্যাক্টিভিটি কী, মানে কিভাবে করে সেটা জানা দরকার। আমি এটাকে উপরের দিকে তুলি বা এটাকে একটু ছোটো করি, আমার ফোকাস হচ্ছে এখানে। দেখেন আমরা কিন্তু সেই ছোটোবেলায় ডিপ দিছি, H1 দিছি, ইমেজ দিছি, আমাদের কিন্তু কাজ ওখানেই শেষ। কিন্তু দেখেন পরবর্তীতে আমরা এটা নিয়ে পড়ে আসি কতক্ষণ ধরে, কারণ আমরা কিন্তু যত ডিজাইন করব বা লুক্রেটিভ করবো একটা ওয়েবসাইটকে, সব কিছু কিন্তু সিএসএস দিয়েই করব। এই জন্য যত বেশি প্রপার্টি নিয়ে রিসার্চ করবেন তত ভালো। প্রপার্টি বলতে সিএসএস প্রপার্টি, মানে এগুলোর কথা বলতেছি আর কি। এখানে দেখেন একটা ব্লক চিহ্ন আছে, যদি এখানে ক্লিক করেন খুব ইজিলি আপনি চাইলে এই যে এমনে করতে পারবেন।
আপনারা হয়তো ছোটোবেলায় গ্রাফ করছিলেন, গ্রাফ 2 টাকার বা 10 টাকার গ্রাফ কাগজ নিয়ে যে পরীক্ষার খাতায় গ্রাফ করছিলেন না, সবাই করছিলেন না? করার তো কথা। এই যে দেখেন এটা কিন্তু জিরো, এবং দেখেন এখানে কিন্তু মাইনাস প্লাস বলতেছে, বাম দিকে হচ্ছে মাইনাস, ডান দিকে হচ্ছে প্লাস, এবং এটা হচ্ছে সুপার প্লাস, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ, এটা হচ্ছে প্লাস প্লাস, মানে পজিটিভ পজিটিভ, আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, এরকমই তো হওয়ার কথা। হ্যাঁ তাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে এইভাবে করা যাচ্ছে। ওয়াও। তো এটা আমি সাপোজ এরকম দিলাম, নিচের দিকে এই কোনাকুনি করলাম, আমি আরও বাড়া দিতে পারি, এর বেশি ভ্যালু বাড়ানো যায় না, এতটুকুই বাড়ানো যায়। ঠিক আছে, আমি চাইলে এখানে লিখতেও পারি 20। তাহলে এই যে ব্লার করা হচ্ছে না, এই ব্লারটা হচ্ছে এই যে ব্লারটা ঘোলা, আমি যদি ঘোলা নাও করি 20 দিলাম, এখানে দেখেন আপনি কি জুমিং করতে পারতেছেন, রাইট? এটা কিন্তু কি করে, জুমিং করে, এবং নিচে দেখেন ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা যদি ব্লার করি, ও একটা ম্যাক্সিমাম একটা ব্লার দিয়ে দেয়, এর বেশি করতে পারবে না, তবে আপনি লিখতে পারবেন, আপনি চাইলে এখানে লিখতে পারবেন। দেখেন আরও বেশি ব্লার হচ্ছে। ওকে ফাইন, আমি এরকম দিচ্ছি, আর এটাকে আমি কমায় দিই, 0 দিই, এটাকে একটু বাড়ায় দিই, করতেই পারি এরকম। তাহলে আমি এই অবস্থায় রাখি। এখানে দেখবেন আর একটা জিনিস, ইনসাইড যদি ক্লিক করেন তাহলে দেখবেন ভিতরে হচ্ছে, তখন আপনি চাইলে এবার ভিতরে এইভাবে করতে পারেন। হ্যাঁ, যদিও ভিতরে খুব একটা করে না মানুষ, তো আমি এইভাবে করতে পারি। আমি এটাকে কোনায় নিয়ে গেলাম, এবার আমি আউটসাইড করি, এবং এটাকে আমি 20 করি। ঠিক আছে, এবার এই জায়গাটায় ক্লিক করবেন, করার পর আমি চাইলে কিন্তু কালার দিতে পারি আমার ইচ্ছে মতো, তবে এই জায়গাগুলোতে এরকম এই কালারগুলো মানে বলা যায় যে এরকম কালার ইউজ না করে ডার্ক কালারটা ইউজ করাটা বেটার, সুন্দর লাগবে দেখতে। তো আমি যেটা করব এখন, এখানে ক্লিক করার পর এই যে ডার্কটা দেব, হ্যাঁ, তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অপাসিটি, অর্থাৎ কালারটা একটু ট্রান্সপারেন্ট করব। যেমন আপনি কাছে গ্লাসটা কিন্তু আমরা যে সানগ্লাস ইউজ করি, সানগ্লাসটা কিন্তু ব্ল্যাক, কিন্তু একটু অপাসিটি দেয়া, যার জন্য আমি বাইরের ওই ওই গ্লাসটা ভেদ করে বাইরে দেখতে পারি, কালো দেখতে পারি। এখানেও দেখেন এইভাবে আমি চাইলে এইভাবে আমি কম বেশি করতে পারি, তাই না? এরকম আমি দিতে পারি। তাহলে একটা 3D এফেক্ট আসবে না? অল্প দিলে, যত কম দিবেন তত ভালো, দেখতে ভালো লাগে। মনে হচ্ছে না একটা 3D একটা ইম্প্যাক্ট পড়তেছে, মনে হচ্ছে সে ভাসমান হয়ে আছে। এটা আপনার চোখের ব্যাপার, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে কম বেশি ভালো লাগবে, এই কম বেশি হয় আর কি। তো আমি এই জিনিসটা এখানে প্লেস করে দিই, পুরোটা কপি করে। আমি শুধুমাত্র এতটুকু কপি করে পেস্ট করলাম, আমি কিন্তু পুরোটা জুড়ে কপি পেস্ট করলাম, কারণ আমি পুরোটার উপরে কিন্তু সিএসএস করিও না, এতটুকু করছি। এবার আমি যদি রিলোড দিই, বসে গেছে। এখন আমার এটা করার পর আমি যদি ডাবল করতে চাই, মানে আমি এইটারই ইম্প্যাক্ট করবে 2 রকমভাবে, অর্থাৎ আমি যদি এই প্যাডিংটা শ্যাডোটা যদি দেই 2 রকমভাবে, অর্থাৎ কমা দিয়ে আমি আরেকবার দিব, এটাও কিন্তু করা যায়। তো আমি এইখানটা এটাকে কপি করে এরপর আমি লিখি আবার, এবং তখন আমি মাইনাস করব। ঠিক আছে, তখন আমি মাইনাস করব। যদি এরকম দেই, দেখবেন এই পাশে যেরকম আসছে ডান দিকেও কিন্তু ওরকম আসছে, এই দেখেন এই পাশে যেটা আসছে ওই পাশে কিন্তু ওরকম আসছে। এখন আমি যদি দুটো কালার চেঞ্জ করি, যেমন আমি এখানে কালার দিব রেড, আমি রেড দিয়ে দিই, তারপর আমি যদি আবার রিলোড দিই, দেখেন ওর পাশে আলাদা কালার, এই পাশে আলাদা কালার, এমনটাও কিন্তু করা যায়। আপনি যদি আরও 4বার দিতে চান সেটাও করতে পারবেন, যতবার খুশি দিতে পারবেন, সিরিয়াসলি যতবার খুশি দিতে পারবেন। সো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করার জন্য কিন্তু আমি এখানে ঢুকছি, যাতে এইরকম একটা মনে হচ্ছে যে ওর মানে ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, ওর উপরে একটা মলাট দিছে, মলাট, তাই না? এরকম মনে হচ্ছে না? এই ধরনের জিনিসটা করার জন্য আমরা এই কালারটা নিব, এই কালারটা আমি এইখানটায় বসায় দিব, এবার হ্যাশট্যাগ দিতে হবে। দেখেন সুন্দরভাবে একটা ডিজাইন আসছে। তো এইখানে দেখবেন শেপটা কেমন হবে সেটা বলে দেয়, শেপটা কেমন হবে বলে দেয়। এরকম রাখতে পারেন, এরকম রাখতে পারেন, এটা কিন্তু ইনসাইড যেটা তখন দেখছিলেন, এরকম রাখতে পারেন। আবার এখানে দেখেন রেডিয়াস করতে পারেন, এগুলো আমাদের দরকার নাই। তারপর এখানে দেখবেন ইন্টেন্সিটি কতটুকু বাইরে যাবে সেটা, তারপর এখানে দেখবেন ব্লার কতটুকু ঘোলাটে হবে সেটা, আপনি যদি এরকম রাখেন সেটা রাখতে পারেন। দেখেন এই যে দেখেন ডাবল করছে, এই দেখেন এখানে কোডটা দেখাচ্ছে। তো যদি আপনি এরকম করেন দেখতে কিন্তু ভালো লাগবে, রাইট? আচ্ছা, আমি আরেকবার রিলোড দেই, ন্যাচারালি যেটা দেয় না সেটা দেখতে সুন্দর লাগে। আমি এখানে এটা দিয়ে দিলাম, এখন যেটা আছে সেটা আমরা নিব। তাহলে এখানে যে কোডটা দেওয়া আছে, এই যে এতটুকু ব্যাকগ্রাউন্ড কালার সহ, এটা আমাদের দরকার নেই, এটা কিন্তু আমি আগে দিছি। এই যে বক্স শ্যাডো, এইটা আমি এখানটায় কপি পেস্ট করি, পেস্ট করে দিলাম। ওরা নিচে নিচে দিতে পারে, আপনি চাইলে কিন্তু এক লাইনেও দিতে পারেন, আপনার ইচ্ছে। এটা দেওয়ার পর
আমি যদি আমার ওয়েবসাইটে যাই, রিলোড যদি দিই, দেখেন বসানো বসানো মনে হচ্ছে কিন্তু ভাল লাগতেছে না। এইটা তখন ভাল লাগবে যখন আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা বডিতেও দিবেন। ঠিক আছে, 2 জায়গায় দিলাম। এবার যদি আমি রিলোড দিই, দেখেন সুন্দরভাবে আসছে। সবাই বুঝতে পারছি? সবাই এতটুকু ক্লিয়ার? তাই নাকি? আপনারা এত বোঝেন? কে বুঝতেছেন না একটু বলেন তো? এত বোঝার তো কথা না। কোনো কোশ্চেন করতেছেন না, এমনটা তো হওয়ার কথা না। সিরিয়াসলি সব বুঝতেছেন? ভালো, যদি বুঝেন আরও ভালো, আমি খুশি, আপনিও খুশি। শোনেন, এই যে যারা চিন্তা করেন কিছুই বুঝি নাই, ভিডিও দেখে কাভার করবো, এটা কিন্তু খুব খারাপ। আমি বারবার কোশ্চেন করতেছি কেন? যদি ভিডিও দেখে বুঝতেন। যদি এরকম হয় যে আপনারা যদি বুঝেন বা না বুঝেন, কিন্তু ভিডিও দেখে কাভার করবেন, ঠিক আছে, মাথায় নিচ্ছেন, ভালো কথা। বাট যদি এরকম হয় যে আপনি কনসেপ্টটা ক্লিয়ার না, তাহলে কোশ্চেন কইরেন। ওই ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করবে, এটা হয় না। হ্যাঁ, আপনি কোড ভুলে যাচ্ছেন, সেটা আপনি ভিডিও দেখে কাভার করেন। ওকে, অবশ্যই সবার ক্যাপাসিটি একরকম না। এই যারা দেখেন এই জিনিসগুলো দিছি, আমি কিন্তু আসলে এরকম ডিজাইন করব না, আমি জাস্ট এমনে এমনে এগুলো দিছিলাম, এগুলো আমি বাদ দিই। আমি আপনাদের বোঝানোর জন্য এত কিছু করলাম এতক্ষণ ধরে। আমি এখানে 0 0 0 দিয়ে দিছি, আর এটা বাদ দিই। তারপর এখানে আমি রিলোড দিই, এরকম করলাম আগের মতো। তারপর এখানটায় থেকে এখানে ক্লিক করে আমি আবার এটাকে কমায় দিই, এরকম করি, হালকা দেব। এখানে দেখেন ওই যে স্পিড যে করে সেটা কিন্তু দেয়নি, মানে 3টা ভ্যালু দিছে। মনে আছে যেখানে আমরা একটা ভ্যালু দিচ্ছিলাম বড় করার জন্য, সেটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে যে একটা ভ্যালু আছে না, স্পিড দেয়, ওটা না করলেও চলবে। তো এবার যদি আমি রিলোড দিই, তাহলে আমরা এরকম পাচ্ছি। তো যদি আমি উপর থেকে নিচে একটু নামাই, তখন আপনাকে মার্জিন টপ দিতে হবে। এখানে কিন্তু মার্জিন অটো দিলে কাজ করবে না, মানে মার্জিন টপ অটো দিলে কাজ করবে না, মনে রাখবেন। মার্জিন অটো শুধুমাত্র লেফট রাইটে কাজ করে, উপর থেকে নিচে কাজ করে না। আমি এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। দেন যদি আমি রিলোড দিই, একটু নিচে পাচ্ছি। ক্লিয়ার? এতটুকু বুঝছেন? এবার আসেন ভিতরের যে কন্টেন্ট, এটা নিয়ে একটু কাজ করি। আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এটা তো বোঝেন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? আনমিউট করছেন কেন? ওকে, এখানে যান, মিউট করছিলেন, সরি, হ্যাঁ আনমিউট করছিলেন। এখানটায় ফন্ট সাইজ দেবো। ফন্ট সাইজ সাপোজ হচ্ছে 30 পিক্সেল। কমে যায়, বাড়াই, আমি এরকম দিতে চাই ফন্ট সাইজ, বা 45 দিতে চাই। তারপর হচ্ছে এটার ডেকোরেশনটা যদি আরও সুন্দর করতে চাই, তাহলে আমরা ফন্ট ওয়েট দিব বা অন্যান্য জিনিস করবো, সেটা আমি দেখাচ্ছি। এখানে H1-এর এই জায়গাটা এটা দিয়ে দিলাম ফন্ট সাইজ। ওকে ফাইন, আমি এটাকে রিলোড দিই। এই যে বর্ডার রেডিয়াসটা, সেটা আমি তুলে ফেলি। আমি এখানে জাস্ট বলবো 0, আমি পুরোটার উপরে 0 দিয়ে দিই, আমি চাচ্ছি না বর্ডার রেডিয়াস থাক। আমি এখানে রিলোড দিয়ে দিই, এরকম থাকুক। উপরে নিচে ডানে বামে যে গ্যাপিংটা করা আছে, সেটা এরকমই থাকুক। এখন একটু দেখতে অন্যরকম লাগতেছে, তাই না? আমরা এখানে ফন্ট ফ্যামিলি যে দিচ্ছি, মানে ফন্ট ফ্যামিলি দিব যাতে দেখতে আরও সুন্দর লাগে। এটা করার জন্য আমাদের এখানে বলতে হবে গুগল ফন্ট। গুগল ফন্টে গেলাম, এখানে ক্লিক করি। আপনি দেখবেন এখানে অনেক রকমের ফন্ট দেওয়া আছে। এখানে দেখবেন অডিবি সান্স, তারপর হচ্ছে রোবোটো, লাইমলাইট, ওপেন সান্স। এটা আমরা নিতে পারি। রোবোটো প্রথম দিকে আছে, তার মানে এটা বেশি ইউজ হয়। এটাও বেশি ইউজ হয়, মনসেরাটটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমি এটা নিই, ক্লিক করি, করা মাত্র নতুন একটা ট্যাব, মানে নতুন একটা পেজে আসবো, এবং এখানে দেখবেন কোন ধরনের আপনি ফন্ট সাইজটা নেবেন, সরি ফন্ট ওয়েটটা নেবেন। ফন্ট এবং ফন্ট ওয়েট দুটোই দরকার। ওয়েট কী জিনিস দেখবেন, এটা কিন্তু একটু বেশি মোটা, এটা দেখবেন একটু চিকন। সাইজ বড় করলেও কিন্তু ও চিকনই থাকবে। তো এটা যদি আপনি মোটা না করতে চান, যেমন আমি এখানে বলবো যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বলা হয়, দেখবেন এটা দেখেন চিকন হয়ে গেল। আপনি চাইলে আর একটু মোটা করতে পারেন, ঠিক আছে, আবার 100 দিলে চিকন হয়ে যাবে। এখানে দেখবেন মানগুলো কিন্তু 100 থেকে শুরু করে 900 পর্যন্ত এইভাবে দেওয়া হয়, মানে 120 30 কিন্তু দিতে পারবেন না, 100 200 300 400 এইভাবে দিতে হবে। সো এইখানটা যদি আসি, আপনি দেখবেন কতটুকু থিন দিবেন। আমি এটাকে চেক করলাম, তাই দেখবেন অ্যাড হবে, যেমনটা প্রোডাক্ট সেল করে না, প্রোডাক্ট কেনে যে, ওইভাবে আপনি অ্যাড করেন। আপনি দেখবেন এখানে ইটালিক দেওয়া আছে, ইটালিক ভুলেও নেবেন না, দরকার নাই ইটালিক। তারপরে এক্সট্রা লাইট নিতে পারেন,
তারপরে লাইট 300 নিলেন, তারপর এখানে দেখবেন রেগুলার 400। আপনাকে এখানে ডেমো দেখাচ্ছে আসলে ওয়েবসাইটের ফন্টটা কেমন হবে সেটা বলে দিচ্ছে। তারপর 700 নেন আর একটু মোটা, তারপর আপনি 800 নেন আর একটু মোটা, এবং 900 নিতে পারেন, এটা আরও মোটা। তাহলে এই যে দেখেন, এই যে এখানে দেখবেন নাম্বারগুলো দেখাচ্ছে, আপনি কিন্তু এটা জমা করলেন। এই জমা করার পর আপনি চাইলে এই লিঙ্কটা কপি করে বসা দিতে পারেন কোথায়, ইন্ডেক্সের উপরের এই হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায়। সেটা আপনি চাইলে উপরেও দিতে পারেন, আপনি চাইলে এখানেও দিতে পারেন। আর এটা কিন্তু সার্ভার থেকে অটোমেটিক্যালি কাজ করবে। এখানে একটা লিঙ্ক ফন্ট জি স্ট্যাটিক এটা দিতে হবে, আর এইটা দিতে হবে। এই দুটো লিঙ্ক একসাথে কাজ করবে। অথবা যদি আপনি লিঙ্ক না দিতে চান, ইম্পোর্টে যান। ইম্পোর্টে যাওয়ার পর এই যে এতটুকু অংশ স্টাইল ট্যাগের বাদ দিয়ে এতটুকু অংশ এটাকে কপি করেন, করার পর এটা তখন দিতে হবে না। যদি এটা না দিতে চান তাহলে আপনি ডিরেক্ট অ্যাপসের উপরে একদম উপরের দিকে আপনি এখানটায় আপনি এটাকে পেস্ট করে দেন। ঠিক আছে? আচ্ছা, আপনি এই যে দেখেন লম্বা হয়ে গেছে না, এই যে এরকম লম্বা হয়ে গেছে, এটাকে আপনি ঠিক করতে পারবেন এখানে ক্লিক করে। তারপর আপনি ভিউতে যাবেন, তারপর আপনি এখানে বলবেন ওয়ার্ড র্যাপ। যদি ক্লিক করেন তাহলে দেখবেন র্যাপিং হয়ে যাচ্ছে। তো এই ফন্ট দেওয়া মাত্র আমি যদি সেভ করি, সেভ করি, করার পর যদি আমি যদি ভিউ করি, কোনো চেঞ্জ পাবো না, কারণ আমি ফন্টটাকে লিঙ্ক করছি, কিন্তু আমি বলি না যে কোথায় দেখাবো। এই যে নিচে দেখবেন কিভাবে কল করতে হবে সেটা বলছে। এটাকে আমি কপি করলাম, রাইট ক্লিক করে কপি, অথবা কন্ট্রোল-C ক্লিক করলেও হবে, এবং আমি এই বডিতে নিচের দিকে দিয়ে দিলাম। মানে ওইটা কি করবে, সার্ভার থেকে নিয়ে এখানে প্রেজেন্ট করবে। এবার আমি যদি যদি ভিউ করি তাহলে দেখবেন লুকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি যদি চাই ইন্সপেক্ট এলিমেন্ট করে, আমি যদি এটা ফন্ট ওয়েটটা মোটা করতে চাই, এখানে দেখেন ফন্ট ওয়েট 100 দেন, চিকন হয়ে যায়। এখন দেখেন আরও সুন্দর লাগতেছে। আমি চাচ্ছি যে আর একটু মোটা হবে, তারপর আরও মোটা হচ্ছে। যেই জিনিসগুলো আপনি কল করছেন না সেই জিনিসগুলো ওইভাবে কাজ করবে। ক্লিয়ার? সো আমি মোটাটা দিব, এটা কিন্তু বাই ডিফল্ট থাকে, থাকে না, সরি, বাই ডিফল্ট কিন্তু এই যে বোল্ড থাকে, বোল্ড মনে হয় 700-800 হয়। তো এটা আমি এখানে দিয়ে দিব, এটার উপরে নিচে দেন, সরি, এই যে এখানে দিব। তো আমি এতটুকু রাখি, রিলোড দেই, ওকে ফাইন। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এখন ইমেজ নিয়ে একটা কাজ করব। ইমেজে আমি কিন্তু উইথ দিয়েছি এতটুকু, কিন্তু দেখেন ইমেজটা কিন্তু বের হয়ে যায়, এই ইমেজটা অ্যাকচুয়ালি বক্সের বাইরে চলে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয়, আমি ক্লাসে যখন বলি তখন বলি যে ইমেজটা হচ্ছে অবাধ্য সন্তান। মানে ওর ক্লাসের, মানে ওর প্যারেন্ট, ওর বাবা যতটুকু তাকে দিচ্ছে ততটুকুর বাইরে সে চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ, তাই না? ইমেজটার সাইজ অনুযায়ী, রেশিও অনুযায়ী সে কী করে, অ্যাডজাস্ট করেন, কিন্তু সে আসলে অ্যাডজাস্ট করে না, সে কী করে, বক্সের বাইরে চলে যায়। এটা তো ঠিক না। তো ও যেহেতু অবাধ্য সন্তান, ওকে ঠিক করতে হবে। তখন ঠিক করার জন্য এখানে আপনি উইথ এরকম ফিক্সড না করে আপনি এখানে বলতে পারেন 100%। তাহলে কী হবে, সে পুরো বক্সের উইথটা জুড়ে থাকবে। অথবা আপনি এখানে বলতে পারেন ম্যাক্সিমাম উইথ, মানে ম্যাক্সিমাম উইথ 100% মানে হচ্ছে ওর প্যারেন্টের যতটুকু এরিয়া ততটুকু সে অ্যাডজাস্ট করে নেবে। এখন প্যারেন্ট যদি প্যাডিংও দেয় সেটাও সে অ্যাডজাস্ট করে নেবে, তাই কিন্তু করছে। এবং এইখানে ম্যাক্স উইথ যদি 100% দেন, এটা কিন্তু ভালো একটা দিক। যদি আপনি ম্যাক্স উইথ 100% দেন তাহলে কিন্তু সে এই বক্সের বাইরে যাবে না। কিন্তু ইমেজ যদি ছোট হয় তাহলে কিন্তু এই 100% ম্যাক্স উইথ কাজ করবে না। কথা বুঝতে পারছেন? এবং এটা অটোমেটিক্যালি কাজ করে। এই জিনিসগুলো নিয়ে আবার ডিসকাশন হবে, সমস্যা নাই। আমরা কিন্তু বড় একটা প্রজেক্ট করব, সেটা এক্সডি এবং ফিগমার মাধ্যমে, তখন আপনি এগুলো দেখবেন আরও ডিটেলে আলোচনা হচ্ছে। তো আমি এরকম দিয়ে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে এখানেও একটা শ্যাডো দিবেন, সেটা আপনি করতে পারেন। হাউ, আমি এটাকে কপি করি, করার পর এই ইমেজের এখানে নিচের দিকে দেই, এটা তো আমরা দিব না, আমি এখানে দিই, এবং এই যে শ্যাডোটা আছে এটাকে আমি কপি করি, Ctrl+C করার পর আমি এখানে পেস্ট করে দিই। এবার আমি যদি রিলোড দিই, দেখবেন ও কিন্তু একটা শ্যাডো পাচ্ছে, মানে এই বক্সটা তো শ্যাডো পাচ্ছেই, আবার ও ভিতরে আবার শ্যাডো পাচ্ছে যদি দরকার হয়। বাট আপনি শ্যাডো দিতে চাচ্ছেন না, শ্যাডো একটু খ্যাত লাগে, আমি এখানে বলবো বর্ডার, আমি বর্ডার দিব। এখানে একটা নতুন একটা জিনিস দেখবেন, বর্ডার দিব। এই বর্ডারটা আমি এইখানে এইভাবে না দিয়ে আমি রিলোড দিই, দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই, তাহলে আমরা লাইভ দেখতে পাবো। একটু কষ্ট হবে কারণ এই জায়গাটা একটু বড়, তো আমি এটাকে জুম করতে পারি, হ্যাঁ,
জুম করে দেখালে আমার জন্য সুবিধা হয়, মানে আপনারও সুবিধা হবে দেখতে। তো এই যে ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। সিলেক্ট করলাম, করার পর আমি এখানে বলবো বর্ডার, বর্ডার দিলাম। বর্ডারের তিনটা ভ্যালু, একটা হচ্ছে বর্ডারের উইথ, যদি আমি বলি বর্ডার উইথ যে 10 পিক্সেল, তাহলে দেখেন একটা বর্ডার বের হচ্ছে। কি হলো, আচ্ছা সরি, এখানে কোডিং করতে যেটা ভুল হয়ে গেছে। আমি এখানে বলবো বর্ডার উইথ, বর্ডার উইথে দেবো হচ্ছে 10 পিক্সেল। কাজ করে, কাজ করে না। বর্ডারের উইথ সাথে হচ্ছে বর্ডার বলতে হবে স্টাইল। বর্ডার স্টাইল কি, ড্যাশড, দেখেন একটা ড্যাশ চলে আসছে, বুঝতে পারছি। যদি বলি ডটেড, তাহলে ডটেড আসে। যদি বলি ডাবল, ডাবল আসে। যদি বলি গ্রোভ, তাহলে এরকম আসে। এগুলো আসবে না। একেবারে নিচে দেখবেন সলিড আছে, আউটলাইন আছে, রিভার্ট আছে, রিভার্টটা কাজ করবে না। রিচ কাজ করে, সলিড। অ্যাকচুয়ালি তিনটা জিনিস ইউজ করে, একটা হচ্ছে সলিড, তারপর হচ্ছে ড্যাশড, আরটা হচ্ছে ডটেড। এই তিনটা জিনিস মানুষ ইউজ করে। ড্যাশটাও এখন কিন্তু খুব ইউজ করা হয়, এই দেখেন ড্যাশড আসছে। এবং এইটা আসার পর আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে বর্ডার কালার। এই বর্ডারে কিন্তু তিনটা ভ্যালু, একটা হচ্ছে বর্ডার উইথ, একটা হচ্ছে বর্ডার কালার, একটা হচ্ছে বর্ডার স্টাইল। তো বর্ডার কালার দিব হচ্ছে গ্রিন, যদি আমি চাই তাহলে আমি গ্রিনটা দিলাম, অথবা আমি এটা দিই, অথবা আমি এটা দিই। ঠিক আছে, আমি আমার ইচ্ছে মতো আমি কালারটা দিতে পারি, রাইট। আমি ইয়েলো দিতে পারি, ইয়েলো কিন্তু এখানে আছে, ইয়েলোটা দিয়ে দিলাম। তাহলে আমার এটা হচ্ছে একটা বর্ডার। তো বর্ডারের যে তিনটা ভ্যালু আপনি চাইলে কিন্তু এক জায়গায় লিখতে পারেন, এক জায়গাও লেখা যায়। তো আমি যদি এটা সলিড করি সেটা হয়তো আমার জন্য ভালো হবে, আমি সলিড করে দিলাম। দেন এতটুকু পোর্শন এটাকে আমি কপি করে বসায় দিব হচ্ছে এখানটায়। এবং দেখেন এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ডাবল হয়ে গেছে, এটা কিন্তু খেয়াল করবেন। আর এখানে ডাবল হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই। এই জায়গাটায় যে তিনটা ভ্যালু দিচ্ছে না, এই তিনটা ভ্যালুকে আমি একটা জায়গায় আনবো, যেমনটা আমরা প্যাডিং লেফট রাইট করি না, তারপর আমি কি বলি প্যাডিং শুধু করলেও কিন্তু হয়ে যায়, এখানেও আমরা বলবো বর্ডার। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনার এই তিনটা ভ্যালু যা ইচ্ছা আগে পিছিয়ে লিখতে পারবেন। আমি যদি বলি সলিডটা আগে দিব, দিতে পারবেন। 10 পিক্সেলটা আমি পরে দিব, দিতে পারেন। তারপর হচ্ছে কালারটা আপনি চাচ্ছেন যে এর পরে দিব, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যদি আমি তুলেও ফেলি কাজ করবে সুন্দরভাবে। আমি যদি এবার রিলোড দিই, দেখেন কাজ করতেছে। যদি আপনি মনে করেন যে সলিডটা আমি শেষে দিব, আমার লেখার অভ্যাস আমি শেষে দিই, তবুও সে কাজ করার কথা। রিলোড দেন, কাজ করতেছে। কথা বুঝতে পারছেন? কারণ তিনটার ভ্যালুর কিন্তু ডেকোরেশনটা আলাদা, এমন না যে পিক্সেল পিক্সেল সবগুলো। এই জন্য কিন্তু সে ওইটা মাথা ব্যথা নেয় না। কালারের স্ট্রাকচার আলাদা, স্টাইলের স্ট্রাকচার আলাদা, কতটুকু হবে সেটার কিন্তু স্ট্রাকচার আলাদা, এই জন্য প্রবলেম হয় না। সবাই বুঝতে পারছি এটা? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি এটা আবার বলবো, চিন্তা নাই। সুশান্ত শাওন, আপনারা যদি কারেন্ট চলে যায়, নেট চলে যায়, ওইটার জন্য আমাকে যদি বলেন আবার রিপিট করেন, কষ্ট হয়। কারণ সবার যদি এমনি এমনি কারেন্ট যায় তাহলে তো আমি শেষ। সো এবার আসি, আমি এখানে ড্যাশ দিই। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে ড্যাশ দিলে বেশি ভাল লাগবে, আমি এখানে ড্যাশ দিই, সাজেস্ট করে, সো চিন্তা নাই। রিলোড দেই, ভাল লাগতেছে। ওকে ফাইন। এখন আমরা এই কন্টেন্টটাকে একটু চেঞ্জ করব। কিভাবে কি করব দেখেন, আমরা যদি এটাকে একটু সাইজ বড় করি, আমি এখানে বলি ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিব হচ্ছে 18 পিক্সেল। বড় হয়েছে, আর একটু বড় করি, আরও বড় করা উচিত যদি মনে করেন। আমি এখানে 22 দেই, তাহলে বড় হলো। দুইটা লাইন, এই যে অনেকগুলো, কয়টা লাইন, 5টা লাইন, লাইনগুলোর মাঝখানে যে গ্যাপটা সেটার জন্য আমি এখানে বলবো লাইন হাইট 1.6 বা 5, এটা দিলেও অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। দেখেন বড় হয়ে গেছে। তো এই যে প্রোডাক্টটা আমি এখানে ডিসক্রিপশন দিচ্ছি এবং এটা একটা প্রাইস দেবো। আমি চাচ্ছি যে এখানে একটা প্রাইস আসতে, যদি এরকম কিছু একটা করি, আমি এটাকে ক্লোজ করে দিই। এই যেটা আমি এত কিছু করেছি, আমি এখানে ইমেজ দিলাম, পি ট্যাগ দিলাম, ডিপ দিলাম, বক্স দিলাম, বক্সের একটা উইথ দিলাম, অনেক কিছু করলাম, রাইট। আমি এখানে রিলোড দিই। ওকে ফাইন। আপনাদের কি কালারটা ভালো লাগতেছে নাকি গ্রিন দিলে ভালো লাগবে একটু বলেন তো, নাকি ঠিক আছে? এটা কিন্তু জেনুইন ইন্টারফেস। এটা ইমেজ সাইজটা বড় হওয়ার কারণে কিন্তু একটু লম্বা হয়ে গেছে। সব ঠিকঠাক?
আপনি দিয়েন ভাই, ও ভাই, ডার্ক গ্রিনটা আপনি দিয়েন। দেখেন আমি কিন্তু কালারটা আসলে লেজির কালার দেইনি সত্যি কথা বলতে, কারণ আমাদের যে প্রোডাক্টের যে ছবির যে কালার কম্বিনেশন সেটাকে বেস করে কালারটা দেওয়া উচিত, রাইট? আমি গ্রিন দিই, চোখে ধরতেছে তো, আমার নিজেরই চোখে ধরতেছে, আমি ক্লিক করি, জোস। তাহলে এই কালারটা কপি করি, কি করলাম বলেন তো, এই যে এখানে ক্লিক করলাম, আমি এটা লাস্ট ক্লাসে দেখাইছি, এটার জন্য সিলেক্টেড থাকে, এবার আমি যেখানে দিব সেই কালারটা পেয়ে যাবে। এটা দিতে পারেন, এটাও কিন্তু খারাপ না, রাইট? এটা দেই, এটা কালার দেই, তাহলে এটা দিয়ে দেই। এটাকে আমি কপি করে আমি বসাই দেবো কোথায়, স্টাইলের এই জায়গাটায়, হ্যাশট্যাগ সহ। ওকে, রিলোড, ডান। যদি আমরা এটা ডান করি, সাপোজ এটা একটা প্রোডাক্ট সেকশন, আমরা যদি মনে করি যে এটার উইথটা অনেক বড়, তাহলে আমরা ছোট করতে পারি। ওকে ফাইন, আমরা আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এই বক্সের কথা বাদ দেন, আমরা নতুন একটা বক্স তৈরি করি। আমরা এখানে ডিপ দিয়ে বলি র্যাপার, আমি এখানে একটা ক্লাস ডিফাইন করব, র্যাপার বা কন্টেইনার দিতে পারি, একটা কন্টেইনার বানাবো। কন্টেইনারের ভিতরে আবার দুটো বক্স থাকবে, অর্থাৎ এখানে তো একটা বক্স, আমি চাচ্ছি এখানে কন্টেইনার দিব, কন্টেইনার দুটো বক্স থাকবে পাশাপাশি। তাহলে আমি এখানে বলবো ডিফ, যদি বলি বক্স এবং ডিপ বক্স, ধরেন আমি দুইটা বক্স দিলাম, তাহলে এই বক্সটা কাজ করবে না ওর মধ্যে, আমি এই দুই জায়গায় একসাথে লরেম ইসলাম দিই, দুই জায়গায় কিন্তু কন্টেন্ট দিয়ে দিছে, হ্যাঁ। তাহলে কন্টেন্টের ভিতরে যে দুটো বক্স দিলাম না, এই দুটো বক্স কিন্তু দেখবেন উপরেও কাজ করবে, এই দেখেন, কারণ বক্সের যত ডিজাইন দিয়েছেন সবগুলোই কাজ করবে। ইন্সপার্ট এলিমেন্ট করেন, করার পর দেখেন এই বক্স ওই সুন্দরভাবে একই প্রপার্টি ভ্যালু যত জায়গায় বক্স ক্লাসটা দিব অটোমেটিক্যালি কাজ করবে। এবং মজার বিষয় দেখেন, আমি এমনভাবে এটা ডিজাইন করছি, দেখেন এখানেও কিন্তু দেখতে সুন্দরই লাগতেছে, খারাপ লাগে দেখতে, সুন্দর লাগে না? এই জিনিসগুলো জানতে হবে, যাতে রিপিটেড কোড, আপনি যদি এক জায়গায় একটা কোড করেন, যাতে ওটা রিপিটেড যদি ইউজ করতে চান, যাতে আপনার যদি কোডিং মানে অল্প কিছু করতে হয়, অল্প কোডে যদি কাজটা আউটপুটটা জেনারেট করতে পারেন, এইটা আপনাকে চিন্তা করতে হবে, তাহলে হয়তো জিনিসটা আরও মানে কোয়ালিটি একটা আউটপুট পাবেন। সো আমরা এখানে অ্যাকচুয়ালি বক্স দিব না, আমরা এখানে বলবো প্রোডাক্ট। আমি এরকম একটা কথা বলি যে আমি এখানে বললাম প্রোডাক্ট, আমি চাচ্ছি প্রোডাক্ট নামে আমি একটা ক্লাস ডিফাইন করি, দুই জায়গায় একই রকম, কেন? কারণ প্রোডাক্টের দুটো ডিজাইন একই রকম হবে যদি আমি এরকম চিন্তা করি। তাহলে কন্টেইনার এবং প্রোডাক্টকে কল করি, এখানে নিচের দিকে কল করি, আমি এখানে বলবো ডট দিয়ে কন্টেইনার, কারণ এটা একটা ক্লাস, তারপর এখানে বলবো প্রোডাক্ট, ঠিক আছে, আমি এটা কল করলাম। ওকে ফাইন, এই অবস্থায় এটা এরকম দেখাবে, আমি এটাকে এখন সিএসএস করব। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে ওই বক্সে রূপান্তর করব, এটা করব এখন খুব সুন্দরভাবে দেখেন, মানে জিনিসগুলো কঠিন না। আজকে একটা জিনিস দেখাবো, নেক্সট ক্লাসে আমি আর একটা জিনিস দেখাবো। আজকে আমরা ফ্লোট দেখব, ফ্লোট ইজি ওয়ে। তবে আমাদের যদি ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের কথা বলি, যদি এই সিএমএস নিয়ে চিন্তা করেন, তাহলে ফ্লোট না দেখে আমরা ফ্লেক্স করব, সেটা বেটার। তো আমি দুটোই এর মধ্যেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব কোনটা ইজি হয় সেটা দেখার চেষ্টা করব। এখানে আমরা কন্টেনার যে দিয়েছি, এই কন্টেনারটা যদি ক্লিক করেন আপনি, এখানে তো সিলেক্টেড হচ্ছে, কন্টেনারের ভিতরে কিন্তু দুটো প্রোডাক্ট ট্যাগ আছে, মানে ডিপের ভিতরে ডিপ। তো কন্টেনারে একটা রোল থাকবে, এই দুটোর কিন্তু আলাদা রোল থাকবে, সবই কিন্তু ডিপ, কিন্তু আমরা ডিফাইন করতেছি কিভাবে, ক্লাস দিয়ে, যাতে ডিফাইন আমরা প্রপার্টি ইউজ করতে পারি, সিএসএস করতে পারি, স্টাইলিং করতে পারি। তো আমি কন্টেনার যখন ক্লিক করি, আমার অ্যাপ ডট সিএসএস থেকে কন্টেনার আসে, আমি এখানে একটা উইথ দিব, আর আমি উইথটা মানে ফিক্সড না বলে আমি যদি বলি ম্যাক্স উইথ, সেটাও কিন্তু খারাপ হয় না। আর আমি ইনিশিয়ালি উইথ দিই বা ম্যাক্স উইথ দিই, ম্যাক্স উইথ দিলে কী হয়, ম্যাক্সিমাম উইথ হয়, মানে এর বড় হবে না কিন্তু এর ছোট হতে পারে। আর যদি আপনি উইথ দেন তাহলে এর বড় বা ছোট কিছুই হবে না, ও ফিক্সড হয়ে থাকবে। তো আমি এখানে বলবো 1200 পিক্সেল, আমি কিন্তু আমার ব্রাউজার অনুযায়ী দেখাচ্ছি, আমার ব্রাউজার কিন্তু অনেক বড়, তো ব্রাউজার অনুযায়ী আমি দিলাম 1200 পিক্সেল, এতটুকু হচ্ছে। ডান দিকে দেখেন একটা ইয়েলো একটা স্পেস পাচ্ছে, আমি যদি এটাকে মাঝখানে আনতে চাই আমি এখানে বলবো অটো, তাহলে মাঝখানে চলে আসলো খুব ইজিলি। আমি যদি চারপাশে একটা প্যাডিংও দিতে চাই, আমি এখানে বলবো প্যাডিং 10 পিক্সেল, তাহলে একটা স্পেস পাচ্ছে, দেখতে পাচ্ছেন গ্রিন, যেটা বলছিলাম গ্রিন দেখায়, আমি এখানে 50 পিক্সেল দিচ্ছি। ওকে ফাইন, তাহলে কি হলো, কন্টেনারের ভিতরে যে যতটুকু এরিয়া ততটুকু হচ্ছে এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন না, ততটুকু কন্টেন্ট ওয়াইজ, অর্থাৎ কন্টেইনার তখন সে দেখাবে, অর্থাৎ কোনো একটা ডিপ তখন সে একটা এরিয়া নেবে যখন তার ভিতরে কন্টেন্টগুলো থাকবে। যদি কন্টেন্ট না দেন তাহলে কিন্তু ওর কোনো ভ্যালু নাই, ওকে দেখাইতে পারবেন না আপনি।
সো এবার আসেন প্রোডাক্টগুলোর দুটো যে ডিভ আছে, দুটো যে প্রোডাক্ট দিয়েছি এই প্রোডাক্টের কাজ করব। এখন দেখেন দুটো কিন্তু একই ক্লাস, এবার আমি যদি একটাতে করি দুইটাতে কাজ হবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, ব্যাকগ্রাউন্ড কালার কেন দিচ্ছি বোঝার জন্য, আমি এখানে ইয়েলো কালার দিই। অ্যান্ড আমি কন্টেনারেও কালার দেবো, এটাও বোঝার জন্য কালারটা দিব। ইনিশিয়ালি আপনারা এইভাবে কাজ করবেন, তাতে আপনার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমি এরকম দিলাম, তো এরকম কালার দিয়ে দিয়ে করি। এখন দেখেন এই প্রোডাক্ট দুটো, এই যে দুটো প্রোডাক্ট আছে এই দুটোকে পাশাপাশি রাখার জন্য আমরা এখানে বলবো ফ্লোট। অর্থাৎ আপনার যখন একই প্যারেন্টের ভিতরে, একই ডিভের ভিতরে যখন দুটো এলিমেন্ট থাকবে, দুটো আইটেম থাকবে, এই দুটোকে পাশাপাশি রাখার জন্য কি করতে হয়, সিএসএস অনুযায়ী এখানে বলতে হয় ফ্লোট। ফ্লোট করার সময় আমাকে তিনটা ভ্যালু পাস করতে হয়, মানে তিন রকমের ভ্যালু আছে, সরি হ্যাঁ ভ্যালু আছে, তিনটা পাস করতে হয় না, তিনটা ভ্যালু আছে। একটা হচ্ছে ফ্লোট লেফট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে নান। আমি যদি লেফট দেই তাহলে দেখেন ওরা পাশাপাশি চলে আসার কথা কিন্তু আসেনি। আসছে কেন আসেনি, কারণ কিন্তু আমি উইথ দেইনি। এই প্রোডাক্টে একটা উইথ হবে, উইথ কত, উইথ হবে 50%। এখন দেখেন দুইজন কিন্তু দুই পাশে চলে আসছে, এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট দুই পাশে চলে আসছে, দেখছেন এই উইথটা দেওয়ার কারণে। এখন যদি আমি বাড়াই তাহলে দেখেন নিচে নিচে আসে। নিচে নিচে কেন আসে জানেন, কারণ হচ্ছে এই কন্টেনারে যতটুকু এরিয়া আমি এখানে প্যাডিংটা বাদ দিই, তাহলে বুঝতে পারবেন। কিন্তু প্রবলেমটা দেখছেন কি হয়েছে, আমি যখন এখানে ফ্লোট দিচ্ছি তখন একটা সমস্যা করছে। এবার দেখেন আমি এগুলো বাদ দিই, বাদ দিলে কি হয়, কন্টেইনারের যতটুকু ব্যাকগ্রাউন্ড কালার ততটুকু কিন্তু কাভার করছে। কেন গ্রিনটা দেখাচ্ছে না, কারণ আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ওভাররাইড করছি, এই জন্য দেখাচ্ছে না। যদি আমি এটাকে একটু অপাসিটি করে দিই তাহলে বুঝতে পারবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে এটা আসে। এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটার জন্য একটা উইথ থাকে, ক্লিক করেন, তাহলে দেখেন উইথটা এইভাবে আসছে নিচে নিচে। তো আমি যদি উইথটা 50% করি তাহলে কি হবে, 50% 50% হলো, ডান দিকে ফাঁকা স্পেস হলো। মানে আমার কন্টেইনারে যতটুকু 1200 পিক্সেল ততটুকু যেন তারা 600 600 করে ভাগ করে নেয়, এই জন্য কিন্তু আমি 50% দিচ্ছি। 50% না দিয়ে যদি আমি 600 পিক্সেলে দিতাম তবু হতো, কিন্তু কেন পার্সেন্ট দিলাম, যাতে আমি যদি কখনও 1200 পিক্সেল যদি 1201ও করি তবু যেন সে 50% অনুযায়ী ভাগ হয়ে যায়। আর যদি 600 দিতেন তাহলে কিন্তু 600.5 দিতে হতো, এটা একটু জগা খিচুড়ি, ডাবল ডাবল কাজ করতে হতো। পার্সেন্ট দিলে কি হয়, আপনি এটা যতই বাড়ান বা কমান সে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে ফেলে, রাইট, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসেন আমরা 50% দিলাম, কিন্তু এই দুটোকে পাশাপাশি আনতে গেলে আমার ফ্লোটের কোনো বিকল্প নাই, মানে এখন পর্যন্ত। তো আমি এখানে বলবো ফ্লোট, পাশাপাশি চলে আসবে, দুটো পাশাপাশি চলে আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে কন্টেনারের, দেখেন কন্টেনারে কোনো ভ্যালু নাই, আছে কন্টেনারকে দেখাচ্ছে না, কালার দিছি দেখায় না, প্যাডিং দিলে ওই প্যাডিংয়ের এরিয়াটা পায়। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার এই গ্রিনটা যদি অ্যাডজাস্ট করতে চাই, মাউস রাখেন, এবার এখানে একটা প্রপার্টি দিতে হবে, নাম হচ্ছে ওভারফ্লো হিডেন। তাহলে দেখেন জিনিসটা কভার হয়ে গেল। যখন আপনি বলবেন ওভারফ্লো হিডেন, তখন এই দুটোর ফ্লোটিংটা ওর প্যারেন্টার উইথ এবং হাইটটাকে অ্যাডজাস্ট করে, বুঝতে পারছেন। যদি আপনি না দেন তাহলে অ্যাডজাস্ট করবে না। এই ফ্লোটটা বুঝাইতেই দেখা যায় 2-3টে ক্লাস পার হয়ে যায়, একটু কঠিন মনে হয়, বাট আমি একটা সহজ ওয়ে বের করি। ফ্লোটটা বুঝলেন, ফ্লোটিং করলে কি হয়, অ্যালাইন করে, কিন্তু একটা উইথ দিয়ে করতে হয় যাতে অ্যালাইনমেন্টটা পারফেক্ট হয়। এটার বাইরেও আর একটা জিনিস আছে, খুব সিম্পল একটা জিনিস, আমাকে এখানে উইথ দিতে হবে না, ফ্লোট করতে হবে না, আমার এখানে ওভারফ্লো হিডেন দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। সিম্পল ওয়েটা কি, আমি এখানে প্যাডিংটা দিয়ে দিই। সিম্পল ওয়ে হচ্ছে এই কন্টেনারের দেখবেন এই দুটো হচ্ছে আইটেম, তার মানে কি এটা হচ্ছে প্যারেন্ট, কার প্যারেন্ট, এই দুটো আইটেমের প্যারেন্ট। তাহলে এখানে একে ক্লিক করার পর আমি এখানে বলবো ডিসপ্লে ফ্লেক্স, শুধুমাত্র বলবো ডিসপ্লে ফ্লেক্স, অটোমেটিক্যালি সে দুইটাকে দুই পাশে নিয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, বুঝতে পারছেন, কিচ্ছু করতে হবে না, দুটোকে সে দুই পাশে অটোমেটিক্যালি নিয়ে যাবে। আমাকে বলতে হচ্ছে না ফ্লোট করো, আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রবলেম হচ্ছে সেটাও হবে না, জিনিসটা ইজি। ওকে, এখন আমি যদি প্রোডাক্টের একটা স্পেস তৈরি করতে চাই, সাপোজ আমি ধরে নিলাম যেটা আমি প্যাডিং দিচ্ছি না, ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও দেখা যাবে না, কারণ আমি এটা দিয়েছি এই জন্য, ঠিক আছে। আমি চাচ্ছি না যে এটা থাকুক, আমি এটা বাদ দিই। আমি চাচ্ছি না যে কন্টেনারে ব্যাকগ্রাউন্ড কালারও থাকুক, এটাও বাদ দিই।
তো এই ব্যাকগ্রাউন্ড কালার দুটো আলাদা আলাদা কালার দিতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো তার আগে আমরা যদি দুটো আলাদা আলাদা কালার দিতে চাই, এখানে ক্লিক করেন, এই যে যত রকমের সিএসএস করছি এই প্রত্যেকটা কপি করেন, করার পর আমি এখানে প্লেস করে দিই। তাহলে আপনি কোড মাঝে মাঝে কিন্তু এরকম এক লাইনে পাবেন, সো সমস্যা নেই, এক লাইনে দিলেও কি না দিলেও কি। আমি এটা দিলাম। প্রোডাক্টে কিন্তু আমি কোনো কাজ করিনি, করতে হয়নি, কারণ আমাদের ফ্লেক্স আছে এই জন্য। এবার আসেন এই দুটোর কালার আলাদা আলাদা করার জন্য। প্রোডাক্টে যদি কালার দেই তাহলে কিন্তু দুটোতেই কাজ করবে। আর যদি আলাদা আলাদা কালার দিতে চান, এখানে আপনি বলেন গ্রিন, এখানে আপনি বলেন ইয়েলো। এগুলো কিন্তু ক্লাসে নয়, এগুলো কিন্তু কালারের নাম না। তো আমি এই দুটো জিনিস দিব এই নিচের দিকে, ডট দিয়ে বলবো গ্রিন, আর এখানে বলবো ডট দিয়ে বলবো ইয়েলো। দুটো আলাদা কালার জন্য আলাদা আলাদা ক্লাস দেব। এখন আমি কি করলাম দেখেন, একটা প্রোডাক্ট নামে একটা ক্লাস দিয়েছি, স্পেস দিয়ে আর একটা নাম দিয়েছি। আপনার নাম হতে পারে যে শাহ ইমরান আবদুল্লাহ, তার মানে কি তিনটা নাম হইতে পারে না? আপনি একটা মানুষ, তো এখানে তো দুইটা নাম দিলে সমস্যা কোথায়? দুটো নামের কাজ আলাদা আলাদা। আপনার নাম হচ্ছে শাহ ইমরান আবদুল্লাহ, তার মানে কি শাহ হচ্ছে আপনার টাইটেল, এখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এটা টাইটেল, আর গ্রিন হচ্ছে আপনার নাম, এরকম হতে পারে না? তো এখানেও কিন্তু তাই। রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে ইন্সপেক্ট করার পর এখানে দেখবেন দুটোই দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে এটাও দেখাচ্ছে। গ্রিনে কী করবো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এর কাজই হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করা। আমি এখানে ক্লিক করার পর এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কালার দিব ইয়েলো, এবং এটা সমন্বয় করব হচ্ছে এর সাথে। ক্লিয়ার? কিন্তু প্রোডাক্টে আমি কিছু করিনি, করছি। তার মানে প্রোডাক্টে যদি আমি কোনো ডিজাইন করি তার মানে কি দুটো প্রোডাক্টের উপরে ইমপ্লিমেন্ট হবে। আর যদি গ্রিনে করি বা ইয়েলোতে করি তাহলে কী হবে, শুধুমাত্র একটা বক্সে কাজ করবে, যেখানে ইয়েলো দেওয়া আছে যেখানে গ্রিন দেওয়া আছে। তাহলে আমি প্রোডাক্টে এখন কি করব, আমি এখন প্যাডিং করব। আমি এখানে দেই প্যাডিং 20 বা 30 পিক্সেল, বা আমি আরও বাড়াই বা কমাই আমার ইচ্ছে মতো। আমি এখানে 30 পিক্সেল দিলাম। ক্লিয়ার? একটা স্পেস তৈরি করলাম। আমি একটা বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি কিন্তু বোঝার জন্য। তো এই অবস্থায় আমরা যদি এটা রাখি, এখানে আমি যদি ক্লিক করি, আমার যতটুকু কাজ করেছি ততটুকু আমি কপি করে এখানটায় বসায় দিই। ডান। এতটুকু তো আমরা কমপ্লিট বুঝতে পারলাম। রিলোড দিই। এখন যদি আমি বলি যে এখানকার যতটুকু এরিয়া আছে সেটা যদি আমি এর মধ্যে বসাই, মানে আমি যে এই বক্সের ভিতরে যে কাজটা করেছি সেটা যদি আমি এর মধ্যে বসাই, আমার কথা বুঝছেন? যদি আমি এই বক্সটা আমি যদি এটার মধ্যে দিয়ে দিই, ভিতরে যদি কাজ করাই, তাহলে আমার জন্য সুবিধা না? আমি এখানে আর একটা ডিপ দিলাম, ডিপ দেওয়ার পর আমি প্রোডাক্ট দিলাম বা অন্যান্য কাজ করলাম। অর্থাৎ এই যে বক্সটা সেটা যদি আমি কাট করে আমি যদি এর মধ্যে দিই, তাহলে কী হবে, আমি যে এতক্ষণ ধরে কাজ করলাম সেটা এর মধ্যে এই প্রোডাক্টের এরিয়ার মধ্যে অ্যাড হবে না? এটা তো সেপারেটলি আমি ডিজাইন করছি। তো যদি আমি ওর মধ্যে দিই, রিলোড দেন, তাহলে ওর মধ্যে আসলো। কিন্তু এটা এত বড় হলো কেন? বড় হওয়ার পিছনে একটাই কারণ আমরা এই বক্সের কিন্তু একটা নির্দিষ্ট উইথ দিয়েছিলাম, এই কারণে কিন্তু প্রবলেম হয়ে গেছে। এই বক্সের উইথটা বাদ দিতে হবে। এবার এখানে দেখেন প্যাডিং, এটা বাদ দিতে হবে। প্যাডিং দিব, কিন্তু এখানে আরও অনেক রকমের সমস্যা আছে, সমস্যা সলভ করতে হবে। তো সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করব, বক্সের উইথটা দিব না। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে প্র্যাকটিস করবেন গাইস, একেবারে শেষটা ধরে প্র্যাকটিস করবেন না। এখানে এটা দিলাম। এখন যদি আমি ডান দিকে দিই এরকম সেম বক্সটা, হ্যাঁ এই জিনিসটা আমি এখানেও দিলাম। রিলোড দেন, দেখেন দুটো কিন্তু একটু সমান সমান হয়েছে, বাট প্রবলেম কিন্তু সলভ হয়নি। আমি আপনাদের বলি প্রবলেমটা কোথায়। এখানে একটু সাইজিং বড়, এগুলো আমরা ঠিক করব। আর যদি আপনারা মনে করেন যেটা আলাদাভাবে করলে ভালো হয়, একটু জগা খিচুড়ি লাগতেছে, আমি আপনাদের জন্য চিন্তা করতেছি, আমি এখানে আলাদাভাবে করি। এখানে আমি বলি ডিপ দিয়ে প্রোডাক্ট বক্স, এরকম একটা নাম দিই, প্রোডাক্ট বক্স। দেখেন আমি লিখতেছি কীভাবে, ডট দিয়ে প্রোডাক্ট দিলাম, ট্যাবে ক্লিক করেন, চলে আসবে। ডট দিচ্ছি কেন? কারণ এটা ক্লাস। এর ভিতরে আমরা বলবো H2। আপনারা চিন্তা করতেছে H1 দেখাইলেন, এখন H2 দেখাচ্ছেন কোত্থেকে? যদি আমি H2 করি, আমি এখানে বলবো যে হেডিং 2। আমি যদি এরকম দেই নামটা, আমি যদি এইভাবে দিতে থাকি, এরকম হেডিং কিন্তু আরও অনেকগুলো আছে। হেডিং হ্যাঁ, আমি এখানে 4 দিচ্ছি, এখানে 5 দিচ্ছি, এখানে 6 দিই। এটা কিন্তু টেক্সট, এর বাইরে নাই। তার মানে এটা 2, এটা 3, এটাও 3, 4, মানে 1 থেকে কিন্তু 6 পর্যন্ত আছে এরকম হেডিং।
এগুলোর বিভিন্ন রকমের সাইজ এবং ফন্ট ওয়েট দেওয়া আছে। যদি আমি রিলোড দিই তাহলে আপনি দেখতে পাবেন এটা কিন্তু একটু বেশি বড়, তার থেকে তুলনামূলকভাবে ছোট ছোট ছোট। কথা বুঝতে পারছি? রিলোড দিই, এই বক্সটা একটু উইথ দেওয়া বন্ধ করছিলাম, ঠিক আছে? কিন্তু দেখেন এ কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হচ্ছে না। কীরকমভাবে অ্যাডজাস্ট হচ্ছে বলেন তো? কন্টেন্টের উপরে অ্যাডজাস্ট হচ্ছে। আমি এখানটায় এগুলো দেওয়ার কারণে এখানে যদি আমি বলি যে H2, আমি যদি এখানে বলি লরেম, এটা সমান না, দেখবেন এখানে কিন্তু সমান হয়ে যায়, কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে কারণ এটা কিন্তু পি ট্যাগ, এটা কিন্তু হেডিং ট্যাগ। কিন্তু আমি বক্সটাকে তো উইথ আমি দিয়েছি। আমি যদি ইন্সপেক্টমেন্ট করি তাহলে দেখবেন এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের উইথটা কিন্তু কম বেশি হচ্ছে। কন্টেইনার আমরা যে বলেছি যে ফ্লেক্স, সে অনুযায়ী কিন্তু তারা অ্যাডজাস্ট হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাহলে কন্টেইনারে আর একটা জিনিস করতে হবে গাইস, সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো দিতে হবে। ফ্লেক্স গ্রো না, ফ্লেক্স র্যাপ, এই র্যাপটা দিতে হবে এইখানটায়। যদি আপনি ফ্লেক্স র্যাপ দেন তাহলে কি হবে, সে আর ওই রকম দুই ভাগ যে হয়ে যায় অটোমেটিক্যালি, সেটা হচ্ছে না। ফ্লেক্স র্যাপ দিলে দুই ভাগ হয়ে যাবে না, এটা আমি তখন দেখানোর কথা ছিল বাট আমি দেখাইনি। যদি আমি ফ্লেক্স র্যাপ দেন তাহলে এই প্রোডাক্ট দুটোতে আমাকে বলতে হবে বেসিস, ফ্লেক্স বেসিস। যদি আপনি এটা দিয়ে বলেন কত পার্সেন্ট, আমি যদি বলি এখানে 50% এনাফ। তাহলে আমি যদি বলি 60%, তাহলে এটা আর এটা 50% হয়ে যায়। তাহলে প্রবলেমটা কী দাঁড়ায়? আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করি। আমি আগের জায়গায় ফিরে যাই। আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের একটু কষ্ট হচ্ছে, আমি আগের জায়গায় ফিরে যাই। এবং আমারও একটু শুরুর দিকে না বলার কারণে আমারও নিজেরই মনে হচ্ছে যে আপনারা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর প্রথমে কি করেছিলাম, প্রথমে আমরা ডিসপ্লে করেছিলাম, তো ডিসপ্লে ফ্লেক্স করার কারণে এরকম হয়ে যায়। বাট এখানে কিন্তু ওই যে ভিতরে যে আমরা এখন প্রোডাক্ট বক্স দিচ্ছিলাম বা কন্টেন্ট বড় দিচ্ছিলাম ছোট দিচ্ছিলাম, তখন কিন্তু উইথটা আর সমান থাকে না, অসমান হয়ে যায়। সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য এই প্রোডাক্টগুলোকে বলতে হয় যে ফ্লেক্স বেসিস, এটা বলতে হয়। এবং কত পার্সেন্ট সেটা আমি বলবো যে 50% অ্যাসাইন করে দিলাম। কিন্তু 50% দিলেও কি, বড় করলেও কি, কমাইলেও কি কাজ করবে না। এই প্রপার্টি ভ্যালুটা কিন্তু প্রোডাক্টে দিয়েছে, অর্থাৎ যেখানে ফ্লেক্স করেছি তার ভিতরে আইটেমগুলোতে দিয়েছি, দুটোতেই। এই দুটো কিন্তু ক্লাস একই, এই জন্য একটাতে দিলে কিন্তু দুটোতেই কাজ করবে। তাহলে কন্টেইনারে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, এটা দিতে হবে। র্যাপ বলতে র্যাপিং করে, র্যাপিং মানে কি, মোড়ায় দেয়। আমরা গিফট র্যাপিং করি না, সেই জিনিসটা। যখন আমরা র্যাপিং করছি তখন কি হচ্ছে, এই দুটো কিন্তু 50% করে নিচ্ছে। আমি যদি প্যাডিং বাদ দিই তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন প্যাডিং দেন সেটা যদি 1 পিক্সেলও হয় তবু কিন্তু প্রবলেম করবে। এটা কেন করতেছে? কারণ হচ্ছে যখন আপনি 50% করে দিচ্ছেন, অর্থাৎ কন্টেইনারের যতটুকু উইথ ততটুকু তারা 50% করে 100% কাভার করে। এরপরেও তারা প্যাডিং করে 1 পিক্সেল করে, তার মানে চারপাশে 4 পিক্সেল করে নেয়, তাই না? প্রতিটা বক্সের ডানে বামে 1 পিক্সেল করে নিলে কী হয়, 2 পিক্সেল করে বাড়ে। তো যখন ডানে বামে 2 পিক্সেল করে বাড়ে তখন 4 পিক্সেল ওই 100%-এর সাথে অ্যাড হয়ে যায়। অর্থাৎ এটার অ্যাকচুয়ালি ভ্যালু হয় 1204 পিক্সেল, তাই কি না? কারণ এই বক্স এবং এই বক্সের প্যাডিং করার কারণে ডানে বামে কিন্তু 112 পিক্সেল হচ্ছে। তার মানে কি, এরও হচ্ছে, তার মানে কি 4 পিক্সেল হচ্ছে। 4 পিক্সেল হওয়ার কারণে কন্টেইনারের 1200 পিক্সেলের সাথে আবার 4 পিক্সেল অ্যাড করে দেখেন, ওই জন্য যাই ও কিন্তু 1200 পিক্সেল, আসলে 1204 না, তাই কি না? এইটার জন্য প্রবলেম হয়। এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে বলতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে কখনোই এই প্রবলেমটা করবে না। এখন আপনি এটা যতই বাড়ান না কেন কোনো প্রবলেম করবে না, ক্লিয়ার? তখন আমি অনেক কিছু করে ফেলছিলাম, এই জিনিসটা না দেখানোর কারণে আমি আবার ব্যাক করছি। তো এই এতটুকু যদি করেন, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স, আইটেম র্যাপ, তারপর এর ভিতরের কন্টেন্টগুলোকে যদি বর্ডার বক্স করেন, তারপরে যে ফ্লেক্স বেসিস এবং প্যাডিং করলেও তখন সমস্যা করবে না। যদি এটা না দেন তখনই প্রবলেম করে। আর এটা যদি নাও দেন তবু প্রবলেম করবে না যদি এখানে না দিয়ে অন্য জায়গায় দেন। অন্য জায়গায় কোথায় সেটা আমি বলতেছি একটু পর। আমি এখানে ক্লিক করার পর আমি পুরোটাই কপি করি, করার পর আমি এখানে পেস্ট করে দিই। আমরা এখানে কিন্তু এই যে প্রোডাক্টের ভিতরে আমরা কিন্তু বক্স সাইজিংয়ের কাজ করছি, সরি, এখানে আমরা দিয়েছিলাম বক্স সাইজিং, রাইট? এই জিনিসটা এখানে না দিয়ে আমি কিন্তু বারবার যত জায়গায় প্যাডিং করবো ততবার দিতে হবে। এই জন্য আমরা উপরের দিকে সবার উপরে স্টার চিহ্ন দেব। স্টার মানে হচ্ছে
অল মানে যত রকমের ট্যাগ হবে, যত রকমের ক্লাস হবে, সবগুলোর উপরে এইটা ইমপ্লিমেন্ট হবে অটোমেটিক্যালি। যদি আমি সেভ করার পর যদি রিলোড দিই, দেখেন কোনো সমস্যা করবে না। এখন কিন্তু জেনুইন পারফেক্ট ইন্টারফেস তৈরি হবে। এটা নিচে এরকমই থাকবে, আমরা এখানে আবার নতুন করে এটার মতোই করব, এখন করব। এটা করলে আমাদের আজকে টপিক শেষ। সো এইখানটায় আমরা যাই। আমি এইখানটায় কি করছিলাম তখন সেটা আমি আবার করি। আমি এখানে ডিপ দিয়ে বলবো যে প্রোডাক্ট বক্স, এরকম একটা নাম দিই, প্রোডাক্ট বক্স। এর ভিতরে আমরা টাইটেল দিব, ইমেজ দিব, এবং এখানে আমি H2 ইউজ করব, সেটা আমি করতে চাচ্ছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবং আমরা ডেমো নিব কিন্তু এখান থেকে। তো আমার নিচে কিন্তু আরও ফলমূল আছে, আমি মুরগি নেব, আচ্ছা এটা নেই, ঝিনুক নেই। তো এইখানটায় এই জিনিসটা কপি করি, করার পর আমি এখানে পেস্ট করি। এবার আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমি রাইট ক্লিক করে কিন্তু ডাউনলোড করেছিলাম, এটা এবার করবো না। আমি এটাকে ধরে, এই যে দেখেন ধরছি, মানে আপনার মাউসের লেফট ক্লিক করবেন, মানে চেপে প্রেস করে রাখবেন, তারপর এখানে এই জায়গাটা নিয়ে আসবেন, তারপর এখানে ছেড়ে দেবেন, ডান। এবার এটা কিন্তু ওয়েবপি কিন্তু অপটিমাইজ করা হয়, এটা কখনোই কাজ করবে না। যখন ওয়েবপি হয়, আপনারা যারা বলতেছেন যে স্ক্রিনশট নিলে হবে না, ওয়েবপি হলে স্ক্রিনশট নেন, সমস্যা নেই। দেখেন রাইট ক্লিক করে আবার পিএনজি আকারেই হচ্ছে, মানে সুবিধা অসুবিধা দুটোই দেখালাম। এখানটা আমি গেলেও কিন্তু এখান থেকে পাবো, এই যে এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে যাই, এই জিনিসটা আমি এখানে পেস্ট করে দিই। তো এটা চলে আসলো। এখন আমার এইটা তো না, এটাকে আমি কপি করি, করার পর এর নিচে আমরা ইমেজ ট্যাগে এটাকে বসাই দিই, ইমেজেস ফোল্ডার স্ল্যাশ এটা দিব। এবং এখানে কিন্তু অল্টার আছে, অল্টারেও কিন্তু আমি সেম নামটাই দিই। এটা ছোটো করে দেন, সমস্যা নাই, আমি এরকম ছোটো করে দিলাম। এটাকে আপনি স্পেস দেন যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমি কন্টেন্ট দিব বা অন্যান্য কাজ করব। এই জিনিসটা না বানালেও চলবে, এটা যদি বানান এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওয়েট, আমরা এটা বানানো শেষ করি, তারপর বাকি কথা হলো হবে। আমি এটাকে রিলোড দিই, আমরা এতটুকু পাচ্ছি, দেখেন ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা ইমেজের। কেন বলেন তো? কারণ অলরেডি কিন্তু আমরা ইমেজের মধ্যে একটা ডিজাইন দিয়েছি। এখন আমি যতবার ইমেজ ইউজ করবো ততবারই এই ডিজাইনটা অটোমেটিক্যালি পাবে, বুঝতে পারছেন? তো আমি এটা পাইলাম, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি না। এখান থেকে আমি এই গ্রিনটাকে উঠায় দিই, তাহলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, দরকার নেই। সো এতটুকু হলো। এখানটায় ইমেজে বর্ডার দেওয়ার কারণে কিন্তু ইমেজটা একটু পারফেক্টলি দেখাচ্ছে, বোঝা যাচ্ছে, নাহলে কিন্তু ইমেজে ফাঁকা ফাঁকা লাগতো। ওকে, এই অবস্থায় নিচে দেখবেন আমরা আরও কিছু জিনিস দেব, মানে অ্যাড টু কার্ট বাটন, প্রাইস, এরকম তো থাকে। আচ্ছা আমি কালারটা দিয়ে রাখি বোঝার জন্য। এবার এর নিচে আমরা কি করব, প্রাইস দিব বা অন্যান্য জিনিস দিব। এখানে আমরা প্রাইস দেবো কীভাবে, আমি এখানে বলবো H2 বা H3, অন্য ট্যাগ ইউজ করি। আমি এখানে বলবো যে প্রাইস 340 টাকা কেজি, এরকম বলি। আচ্ছা ওরা কিভাবে দিছে সেটা দেখি। ওরা দেখেন বলতেছে যে মানে ওই যে টাকা দিলে বলি না সেটা, এবং এটা ক্রস চিহ্ন। আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা এটা নিয়ে কাজ করবো যদি আপনি বলেন যে এটা পুরোটাই লেখেন, আর লিখতেছি, সমস্যা নেই। আমি এখানে এই কেজি টেজি দিচ্ছি না, আমি এখানে বলবো এটা। তারপর এখানে RM না দিয়ে আমরা টাকা দিব, টাকা টিকে দিব, এবং এখানে কিন্তু আমরা টিকে দিব। তো যদি এরকম দেই, দাম কম বেশি, এবং আপনি দেখেন এটা কিন্তু ডিসকাউন্ট অফার, এটা কিন্তু জেনুইন, এখন পে করতে পারবে। তো এই দুটো যদি আমি এরকম দেই, আপনি যদি ওয়েবসাইটে যান, রিলোড দেই, আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি, কিন্তু দুটোর মধ্যে একটা আলাদা আলাদা ডিফারেন্ট একটা লুক থাকে, কাজ করতেছে। এইটা আমরা কিন্তু করতে পারতেছি না, কারণ আপনি যখনই কোনো সেপারেটলি কোনো কিছু ডিজাইন করবেন অবশ্যই ট্যাগ দিতে হবে। এই জায়গাটায় আমি যদি বলি আই ট্যাগ, আমরা এটা লাস্ট ক্লাসে করেছিলাম আই ট্যাগের কাজ, রিলোড যদি দেন দেখেন ও টেরা হয়ে গেছে। তারপর আপনি যদি এটাকে মার্ক ট্যাগ দেন, মার্ক ট্যাগ, এবং আমি যদি কন্টেন্ট দেই, মার্ক ট্যাগ খুব একটা ইউজ হয় না, তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে, মানে ও একটু কালার্ড করে দেয়। আবার যদি আপনি আই ট্যাগের মতো আরেকটা আছে EM ট্যাগ দেন, তাহলে কিন্তু ওই আই ট্যাগের মতোই ইটালিক করবে। আর যদি আপনি বি ট্যাগ দেন, বি মানে হচ্ছে বোল্ড করা, সরি বি ট্যাগ দেন, তারপর এখানে পেস্ট করেন। এবার যদি রিলোড দেন দেখেন একটু বোল্ড হয়ে যায়, যদিও বোঝা যাচ্ছে না কারণ এটা H3 দেওয়া তো বোঝা যাচ্ছে না। যদি আমি এখানে পি ট্যাগ দিই,
প্যারাগ্রাফ দেই, তাহলে দেখবেন ও বোল্ড হয়ে থাকবে। কথা বুঝে গেছে? মানে ও কি করে, বি ট্যাগ দিয়ে বোল্ড করে। বি মানে কি? বোল্ড। এখানে যদি আপনি স্ট্রং ট্যাগও দেন, সেটাও কিন্তু তাকে বোল্ড করবে। স্ট্রং বোল্ড করে, একই জিনিস। বি স্ট্রং একই জিনিস, আর আই ইএম একই জিনিস। তো আমি এইভাবে দিলাম, অ্যাকচুয়ালি স্ট্রং দিব হচ্ছে একে, তাই না? তাহলে আমি স্ট্রং ট্যাগ মানে যেটা হাইলাইট করব সেটাকে আমি স্ট্রং করব। এখন আমি যদি এটাকে কোনো বি বা ইটালিক না করতে চাই, আমি এখানে আর একটা ট্যাগ দিতে পারি, নাম হচ্ছে স্প্যান। স্প্যান কী করে? স্প্যানে কিন্তু কোনো ক্যারেক্টার নাই যে বোল্ড করবে, ইটালিক করবে, অমুক করবে, তমুক করবে, এরকম কোনো কিছু নাই। তো রিলোড যদি দেন আপনি নর্মালি এরকম পাবেন। ইন্সপেক্টমেন্ট করেন, দেখবেন এই পি ট্যাগের ভিতরে এই স্ট্রং ট্যাগটাকে একটু বোল্ড করছে, এই দেখেন ফন্ট ওয়েট বোল্ড। আর পি স্প্যানে দেখেন কোনো ডিজাইনই নাই, কারণ স্প্যান কোনো ডিজাইন নিয়ে ঘোরে না। স্প্যান জাস্ট একটা কন্টেন্টকে ধারণ করে ভিতরে এই অংশটুকুকে কালারিং করার জন্য বা অন্য কিছু করার জন্য। তো আমরা এখানে পি ট্যাগ দিচ্ছেন, অ্যাকচুয়ালি আমরা এখানে দিব হচ্ছে H3। তাহলে আমরা এটা দেওয়ার পর খেয়াল করবেন, এখন একটা নতুন জিনিস দেখতে পাবেন। নিচের দিকে আমরা H3কে কল করলাম এবং আমি এখানে স্ট্রং ট্যাগটাকে কল করলাম, তারপর স্প্যানটাকে কল করলাম। ঠিক আছে, আগের মতো হয়ে গেল। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর H3তে যাই। এখানটায় আমি বলি ফন্ট সাইজ 30 পিক্সেল বা 25 পিক্সেলে রাখলাম। দেন স্ট্রংয়ে যদি যাই, স্ট্রংটা কিন্তু বোল্ড অলরেডি হয়ে আছে এবং H3রও কিন্তু বোল্ড হয়ে আছে, এই যে দেখেন হয়ে গেল, এই যে বোল্ড হয়ে আছে। সো এখানে নাড়াচাড়া করতেছি না। কিন্তু স্প্যান ট্যাগটা আমরা বোল্ড করব না, এখানে আমি বলবো ফন্ট ওয়েট এরকম করব বা এরকম দেব, কিন্তু এর মাঝখানে একটা ক্রস চিহ্ন থাকবে। কার মতো? এই যে এরকম, মানে ওটা বাদ, এটা বোঝাচ্ছে। তো যদি এরকম থাকে তাহলে আমরা এখানে বলবো যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। তাহলে দেখবেন লাইন থ্রো দিলে টেক্সট ডেকোরেশন মানে কি, আপনি এখানে লাইন থ্রো ছাড়া আরও অনেক কিছু দিতে পারেন। যেমন আপনি বলতে পারেন আন্ডারলাইন, তারপরে বলতে পারেন ওভারলাইন, ঠিক আছে? আর লাইন থ্রো দিলে মাঝখান থেকে হবে, এই তিনটা জিনিস ইউজ করে এখানে। তাহলে আমি এরকম দিয়ে দিলাম। এটা চিকন কেন করলাম? কারণ ওটা হাইলাইট করছি না, কারণ ওটা অ্যাকচুয়ালি পুরনো ওয়েবসাইট, পুরনো কন্টেন্ট বা পুরনো প্রাইস। এবার এটা যদি আমি ইটালিক করতে চাই, আমরা কিন্তু আইট্যাগ দিতে পারি, অথবা ফন্ট মানে প্রপার্টি সিএসএস দিয়েও করতে পারেন। আমি এখানে বলবো ফন্ট স্টাইল। যদি আমি ফন্ট স্টাইল দিই, এখানে দেখবেন ইটালিক করা যায়, দেখছেন? এবার এটা যদি আমি তুলনামূলক ওর থেকে ছোট সাইজ করি, আমি এখানে বলতে পারি ফন্ট সাইজ 30 পিক্সেল, সরি আমি এখানে ছোট করতে পারি এরকমভাবে, ঠিক আছে, আমার ইচ্ছে মতো। তো এই যে জিনিসগুলো করলাম, এখানে ক্লিক করার পর আমি যদি এখানে পেস্ট করে দিই, থাকলো। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এই কোডগুলো স্ট্রং কিন্তু এবং স্প্যান কিন্তু কিসের মধ্যে? H3-র মধ্যে। ফর এক্সাম্পল, আমি এখানটায় একটা পি ট্যাগ দিলাম, দেওয়ার পর এখানে লরেম দিলাম, এবং আমি চাচ্ছি যে এখানে স্প্যান ট্যাগ দিয়ে কালারটা চেঞ্জ করতে। ঠিক আছে, আমি এরকম বলতে যাচ্ছি, স্প্যান ট্যাগটা আমি রিপিট ইউজ করতেছি, কালারটা চেঞ্জ করতে চাই, কিন্তু এখানে ঘটনাটা অন্য ঘটবে। ও কী করবে? লাইন থ্রো হবে, কারণ স্প্যান ট্যাগ এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি। যদি আমি এরকম বলি যে এখানে যে H3 আছে ওর ভিতরে যে স্প্যানটা আছে সেটার কালারটা চেঞ্জ হবে বা লাইন থ্রো হবে, তো তাহলে আমরা কি করতে হবে? দুটো ওয়ে করতে হবে। একটা হচ্ছে এখানে একটা ক্লাস দিতে হবে লাইন থ্রো বা অন্য কিছু, যে আমি লাইন চেঞ্জ করব, তখন আমার স্প্যানে এই ডিজাইনটা না করে ক্লাস দিয়ে করতে হবে, রাইট? এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমি যে H3 লিখছি, যেহেতু আমার এই স্প্যানটা একটা H3-র পরে H3-র ভিতরে কাজ করতেছে, আমাকে এখানে সামনের দিকে H3 বলে দিতে হবে। তার মানে কী বোঝাচ্ছে? H3-র ভিতরে যে স্প্যানটা, যেমন স্ট্রং, এখানে যদি বলি H3, তার মানে বোঝাচ্ছে যে H3-র ভিতরে যে স্ট্রং ট্যাগটা। কথা বুঝতে পারছেন? তাহলে কী হবে? আমার H3-র ভিতরে যে স্প্যান বা স্ট্রং ট্যাগ আছে সেইটার ডিজাইন হবে এইটাতে। যদি এমন হয় তাহলে আমি যদি রিলোড দিই, এবার দেখেন ও শুধু লাইন থ্রো হচ্ছে, এটার উপরে কোনো প্রভাব পড়বে না। আমি যদি এখানে ইন্সপেক্টমেন্ট করি, আপনি দেখবেন সে বলতেছে H3-র পরে যে স্প্যানটা, ভিতরে যে স্প্যানটা, সেটা ডিজাইন হবে। বাট এই পি ট্যাগের এই স্প্যানে ক্লিক করলেও কিন্তু কোনো ডিজাইন পাবেন না। সবাই এটা বুঝতে পারছেন? হ্যাঁ, ডিলেট দিয়েও করা যায়। ডিলেট না, ডেল
কম দেন বেশি দেন সমস্যা নাই তো। আপনি যদি 3টা বক্স নেন আপনি অবশ্যই 3 ভাগ করবেন, ওই অনুযায়ী রেশিও অনুযায়ী কমাবেন বাড়াবেন। আপনি কমায় দিলে ডান পাশে বাম পাশে ফাঁকা হয়ে যাবে। সবাই ক্লিয়ার? সবাই চিন্তা করতেছেন কি দেখাইতে গেল, জীবনও দেখি নাই। সবাই কি আছেন? শামীম রেজা বুঝতেছেন কথা? নওশিন বুঝতেছেন নাকি মাথা করে? সবাই খুব গভীরে চলে গেছেন যে কোথায় আসছি, ঘুমায় গেছেন নাকি কেউ? ডলার কি আর এমনি এমনি কামাবেন বলেন? ডলার কি এমনি এমনি কামাবেন? তো গাইস একটা জিনিস কি, আপনারা কিন্তু এই এরকম স্ট্যাটিক ডিজাইনের কাজ কিন্তু করবেন না। আপনারা কিন্তু স্ট্যাটিক ডিজাইনের ওয়েবসাইট বানাবেন না, আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেস শপিফাইতে কাজ করবেন, প্যারা খাওয়ার দরকার নেই। কিন্তু এই ডিজাইনগুলোর এই প্রপার্টি ভ্যালুর অভ্যেসটা করতে হবে, না করলে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইতে আপনি হোঁচট খাবেন। অনেক ফ্রিল্যান্সার আছে যারা এরকম কোডিং জানে না কিন্তু ওয়ার্ডপ্রেসে ডিবি ফ্রিল্যান্সিং করে, এবং তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা অনেক রকমের জব ক্যান্সেল করতে বাধ্য হয়, অনেক রকমের জব তারা অপারগ, কাজ করতে পারে না। কেন পারে না জানেন? তারা এই কাস্টম সিএসএসগুলো পারে না, এই জন্য। হ্যাঁ, এটাকে সিরিয়াল লিঙ্ক বলে। আদনান জি বলেন। আমি অন্যদিন দেখাই ওটা, আমি প্রজেক্ট বেস চিন্তা করতেছি, তো আমি অন্যদিন দেখাবো। এবং ফন্ট, কাস্টম ফন্ট কীভাবে ইন্টিগ্রেট করবেন এটা আমি ওয়ার্ডপ্রেসেও দেখাবো, আবার শপিফাইতেও দেখাবো, কারণ এই ধরনের কাজ মার্কেট প্লেসে অনেক। আমি নিজেও 2 দিন আগে কাজ করছি এটার। আচ্ছা, এখন এখানে আমি একটা দিলাম, আমি এখানে একটা বাটন দেবো, এখানে একটা বাটন দেবো। বাটনটা কেন দেবো? আমি কিন্তু প্রোডাক্ট পেজ বানাচ্ছি, এটা বুঝতেছেন তো। তো এখানে একটা বাটন দেবো, বাটনটাতে কী হবে, ক্লিক করলে মানুষ কিনবে, এরকম বাই করবে, এরকম একটা মানে ইন্টারফেস তৈরি করতেছি। আচ্ছা, আমি কিন্তু কালারটা তুলে ফেলতে চাইছিলাম, আমি তুলে ফেলি, কারণ কালার দিয়ে এই কাজটা করতে চাচ্ছে না। রিলোড দেন, এরকম থাকবে। কিন্তু আমার মনে হয় না যে এখানে 3টা দিলে ভালো হতো, তাহলে ইমেজটা ছোট হতো, দেখতে ভালো লাগতো। যদি এমনটা চিন্তা করেন তাহলে যেটা করবেন, যেটা উনি বলতেছে 50% কম দিলে কি হবে। সো এখানে আপনি দেন, কই গেল প্রোডাক্টটা, কই, এই যে আপনি এখানে 3 ভাগ করলে কী হবে, 100%, অর্থাৎ 1200 পিক্সেলকে 100% ধরে 3 ভাগ করতেছেন, দিতে হবে 33.33%। তাহলে আমি রিলোড দিলে এটা একটা ছোট হয়ে গেল, এটা একটা কন্টেন্ট, এখানে কিন্তু আরেকটা বক্স ফাঁকা হয়ে গেল। আমি যদি ইন্সপেক্টমেন্ট করে আপনি দেখবেন যে এটা সরি, হ্যাঁ, এটা একটা, কিন্তু ডান দিকে কিন্তু একটা ফাঁকা স্পেস পড়ে থাকতেছে। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে আমরা আরেকটা কলাম দিতে হবে। তো এটা আমি পরে দিচ্ছি, আগে আমরা একটার কাজ করে এটাই কপি পেস্ট করব। তো এখানে এত বড় দেখেন, কন্টেন্ট কিন্তু অনেক বড় সাইজ হয়ে গেছে। এই বড় সাইজ হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা। তো আমি চাচ্ছি যে এই বক্সের ফন্টের সাইজটা বড় হোক, কিন্তু এই বক্সের ফন্টের সাইজটার জন্য ছোট হয়, পি ট্যাগের যেটা আছে। অর্থাৎ আমি কিন্তু এখানে শুধুমাত্র পি ট্যাগে ডিজাইন করেছি। তো আমি যদি এরকম চিন্তা করি যে যেখানে আমার বক্সটা আছে ওই জায়গাটায় পি ট্যাগের সাইজটা বড় হবে, তাহলে এখানে আমি কি করব, বক্সের ভিতরে যে পি ট্যাগ আছে সেটার সাইজ বড় হবে। আমি এটাকে আগের দিকে একটা প্যারেন্ট দিয়ে দিলাম, তাহলে কী হবে, সে ছোট হয়ে যাবে না, মানে এইটা কিন্তু আর কাজ করবে না, দেখেন ছোট হয়ে গেছে। কিন্তু এ কী করবে, কাজ করবে, কারণ বলাই হয়েছে যে এই বক্সের ভিতরে যে পি ট্যাগ আছে সেটা কাজ করো। তাহলে এটা ছোট হয়ে গেল। এখন আপনি কতটুকু কন্টেন্ট দিবেন, কতটুকু সাইজ দিবেন, সেটা হচ্ছে ডেকোরেশনের ব্যাপার। এখন এইখানে একটা বাটন দিব। আচ্ছা, আমি কন্টেন্টটা তুলে ফেলি, হ্যাঁ, দরকার নেই, আমার কন্টেন্ট দিতে চাচ্ছি না, এখান থেকে এটা তুলে ফেলি। এখানে আমি একটা বাটন দেবো, মানে অ্যাড টু কার্ট বাটন। এখানে আমি বলবো বাটন, মনের মধ্যে যা আসে লেখেন, লেখার পর ট্যাবে ক্লিক করেন। তো ট্যাবে ক্লিক করার পর আমি এখানে বলবো যে বাই নাও, এরকম একটা বাটন দেবো, বাই নাও। এইখানটা এই বাটনের যদি আমি এখন রিলোড দিই, যদি দেখেন চেহারাটা, এই দেখেন বাই নাও দেখাচ্ছে। তো এই বাই নাওটার একটু দাঁড়ান তো, বাই নাওটার এখানে টাইপ দিব, টাইপটা দিতে হবে, এখানে বলবো বাটন, মানে ও আসলে এক্সিকিউশনটা কি ফরম্যাটে হবে, আমি দিব টাইপ বাটন, কারণ এটার ফরম্যাট আরও আছে কিন্তু।
তো এখানে আর কিছু দেওয়া লাগবে না, এই বাটনটাকে আমরা কি করব, সিএসএস করব। তো সিএসএস করব নিচের দিকে, উপরেও করতে পারেন, নিচেও করতে পারেন। আমি কিন্তু চাইলে ওই নেস্টেড করতে পারি, যেমন প্রোডাক্ট বক্সের নেস্টেড হচ্ছে বাটন, কিন্তু আমি বাটন কিন্তু অন্য কোথাও ইউজ করিনি যে আমার এখানে সমস্যা হবে, এই জন্য আমি কিন্তু নেস্টেড করছি না। এই বাটনের ডিজাইন নিয়ে একটু চিন্তা করি আমরা, রিলোড দিই। আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি। এখন আমরা একটু দেখে দেখে কাজগুলো করি। আমরা এখানে বাটনের ডিজাইন করব, কল করা হয়েছে। আমি কিন্তু বাটন কোনো ক্লাস দিইনি, ডিরেক্ট করছি। ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে কালারটা দিব হচ্ছে গ্রিন। তাহলে আমার কালার দিতে হবে ট্রিপল এফ মানে হচ্ছে ফন্ট কালার হচ্ছে হোয়াইট। আমি যদি কনফিউশন থাকে আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এটা আসতেছে। হোয়াইটও দিতে পারেন। হোয়াইট দেওয়ার পর যদি ক্লিক করেন দেখবেন এখানে ওই কালার কোডটাই দেখাচ্ছে। তো এখানে আমি ফন্ট সাইজ বাড়াই দিই 20 পিক্সেল এবং আমি প্যাডিং করব যাতে একটা স্পেস তৈরি হয়। এটা তো অলরেডি আপনারা বুঝেন। আমি প্যাডিং দিলাম যে 10 পিক্সেল, কিন্তু আমি চাচ্ছি যে উপরে নিচে কম বাড়ুক এবং ডানে বামে যেন বেশি হোক। তাহলে এখানে একটা স্পেস দিয়ে 30 পিক্সেল দিব, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আমি এখানে 40 পিক্সেল দিয়ে দিলাম। একটা বর্ডার, কালো রঙের একটা বর্ডার দেখতে পাচ্ছি, যেটা দেখতে খুব বিশ্রী লাগতেছে। এখানে আমি বলবো বর্ডার 0। আমি কোনো বর্ডারই দিতে যাচ্ছি না। যদি দিতে চান আপনি দেন, কিন্তু বর্ডারে কালার দিতে হবে। আমি এখানে 2 পিক্সেল দিলাম। তারপর এখানে বলবো সলিড, মনে আছে তো আমরা উপরে বর্ডার বানিয়েছিলাম। রেড কালার দেন, আপনাদের ফেভারিট কালার, এটা আমি দিলাম। অথবা আমি সিমিলার কালার দেব। সিমিলার কালার কেন দিলাম, যাতে আমি হোভার করলে যেন বর্ডারটা ভালোভাবে দেখা যায়। ওই কাজটা আমি পরে করতেছি। এটা দেওয়ার পর আমার যদি মনে হয় যে আমি একটু রেডিয়াস করব, তাহলে এখানে বর্ডার রেডিয়াস দেন 30 পিক্সেল বা 20 পিক্সেল দেন, তাহলে এরকম আসবে। আর 30 পিক্সেল দেখতে পারফেক্টলি 30 পিক্সেল দিলেই হবে, এত বেশি দেওয়ার দরকার নেই। তাহলে দেখবেন একটা রাউন্ডের শেপ আসবে। আর যদি কখনও পার্সেন্ট দেন তাহলে খবর আছে। এই দেখেন পার্সেন্ট দেওয়া যাবে না। পার্সেন্ট কখন দিবে, যখন আপনি গোলাকার করবেন। আর এখানে পার্সেন্ট না দিয়ে আপনি 30 পিক্সেল দেন সর্বোচ্চ, দেখবেন এরকম রাউন্ডের শেপ হবে, দেখতে ভালো লাগে। আর যদি না দিতে চান, আপনার মনের খুশি, আপনি দিবেন না, আপনি এমনে করবেন, শুধুমাত্র 8 পিক্সেল দেবেন, সেটা আপনি দিতে পারেন। এখন আপনি এখানে 12 দেন, এখানে আপনি আর একটু বড় করেন। আমি একটু বড় সড়ো কোথায় আছি, আমি এরকম দিলাম। হ্যাঁ, দেওয়ার পর দেখবেন মাউস রাখলে মানুষ যখন কোনো কিছুতে ক্লিক করতে চায় তখন কিন্তু একটা হাত আসে, হাতের মতো আসে, সেটা কিন্তু আসেনি বাটনে, এটা বাই ডিফল্ট আসে না। তাহলে এটা কি করতে হবে, এখানে বলতে হবে কার্সার পয়েন্টার দেন। তাহলে কী হবে, মাউস রাখে দেখেন হাত আসে। যদি আপনি চেঞ্জ করেন, যেমন আপনি এলিয়াস দিবেন, আমি মাউস রাখেন দেখেন এরকম আসতেছে, বোঝা যায়। আপনার এগুলো অটো স্ক্রোল, যদি আপনি মাউস রাখেন দেখেন এরকম আসতেছে। তো এগুলো ম্যাটার করে। আমি এখানে পয়েন্টার দিয়ে দিলাম যাতে এরকম আসে। তো এই যে কাজগুলো করলাম, এটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিব জায়গা মতো। রিলোড দেই, ডান। আই হোপ যে বুঝতে পারছেন যতটুকু করা হয়েছে। এখন ক্লিক করলে কি হবে না হবে, মাউস রাখলে যেন কালারটা চেঞ্জ হয় বা ব্যাকগ্রাউন্ড কালার যেন রিমুভ হয়ে যায়, এই ধরনের কাজ করব। এই ধরনের কাজ করার জন্য এই বাটনটাকে আবার নিচের দিকে কল করতে হবে। 12টা 1 বাজে, কিন্তু আপনি আমাকে আর 10 মিনিট টাইম দেন গাইস। আমি এখানে একটা বাটন দিলাম, আমি এখানে কোলন দিতে হবে, আমাকে বলতে হবে হোভার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই হোভারটা কি করে, এটাকে বলা হয় সুডো এলিমেন্ট। তো এইখানটায় আমাকে এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার রেড। যদি আমি এরকম দেই, হোভার করলে, হোভার মানে কি, হোভার মানে হচ্ছে আমি যখন মাউস কোনো কিছুর উপরে রাখবো সেটাকে বলা হয় হোভার। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এই বাটনের হোভারটা আমি দেখতে পাচ্ছি না। এই যে হোভারে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, দেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন। আপনি চাইলে কিন্তু ইয়েলো কালারও দিতে পারেন। তো আমি কি করব, কোনো কালারই দিব না, আমি কি করব, ট্রান্সপারেন্ট করব। তার মানে কি একেবারে 0 হয়ে গেল, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এই ট্রান্সপারেন্ট কোডটা আপনি চাইলে এখানে বসায় দিতে পারেন। আর একটা ওয়ে আছে, রিলোড দেন, মাউস রাখলে এরকম হচ্ছে। আর একটা হচ্ছে এই কোডটা না দিয়ে আপনি বলতে পারেন ট্রান্সপারেন্ট, এটাও বলতে পারেন। এই যে দেখেন ট্রান্সপারেন্ট চলে আসছে, এই কথাটা লিখলেও হবে, কিন্তু টেক্সটের কালার কিন্তু হোয়াইট হয়ে যায়। আমি এখানে বলবো কালার, কোন কালারটা দিব, এই যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছেন সেটাই আমি এখানে দিব। এবার আমি যদি রিলোড দেই, মাউস রাখেন দেখেন কালারটা এরকম আসতেছে, দেখতে ভালো লাগে।
ওকে, তাহলে আমাদের এই এতটুকু অংশ ডান। এখন এই জিনিসটাই আমি এখানেও রিপিট করব, এখানেও রিপিট করব। তাহলে কি করতে হবে, মার্কআপে যাই, এটা আমরা বাদ দিই, এটাকে একটু ছোটোখাটো করে ফেলি, অনেক দূরে দূরে চলে গেছে। তারপর এই অংশটুকু না, এই এখান থেকে শুরু করে এই প্রোডাক্ট বক্সটা কিন্তু দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যাতে ডেকোরেশন হয় আলাদাভাবে। আর প্রোডাক্টের কাজ হচ্ছে ওই ফ্লোট করা, অ্যালাইন করা। আমি এরকম 3বার দিয়ে দিলাম কপি পেস্ট করে। তাহলে আমি যদি রিলোড দিই, তাহলে আমরা 3টা প্রোডাক্ট সেকশন দেখতে পাচ্ছি। এখন আমার কাজ কি, ইমেজগুলোকে চেঞ্জ করা, প্রাইসগুলোকে চেঞ্জ করা, কন্টেন্টগুলোকে চেঞ্জ করা, যাতে ডেকোরেশন সুন্দর হয়। এখন আমি যদি একটা শ্যাডো দিতে চাই, সাপোজ আমি শ্যাডো দিব, প্রোডাক্ট বক্স কি কল করা হয়েছে? এটাকে কল করাই হয়নি। আমরা নেক্সট ক্লাসে আরও ওয়েল ডেকোরেটেড করে একটা ওয়েবসাইট বানাবো, চিন্তা নাই। আমি এখানে এটাকে কল করলাম, একটা শ্যাডো দিব, যেহেতু আমি কালার দিইনি বোঝার জন্য। এখানটায় বক্স শ্যাডোতে আমি এখানে বলবো বক্স শ্যাডো, মানে বক্স প্রোডাক্ট বক্সে আমি 000 10 পিক্সেল দিই, একটু ব্লার করি। তারপর এখানে আমি বলবো যে 333 অ্যান্ড এটাকে আমি একটু কমায় দিই। তারপর এখানটায় আরেকটু বাড়ায় দিই, লাইক হচ্ছে 50। তারপর প্যাডিং করতে হবে, নাহলে কিন্তু দেখতে ভাল লাগতেছে না, রাইট? প্যাডিং করেন, 30 পিক্সেল দেন, সুন্দর লাগবে দেখতে। দেন একটু যদি রাউন্ডেড করি, বর্ডার রেডিয়াস, তারপর আমি বলি যে 10 পিক্সেল, এরকম একটা রাউন্ডেড করলাম। দেখেন আগের থেকে কতটা চেঞ্জ, একটা মানে লুক্রেটিভ মনে হচ্ছে, ফোকাসড মানে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে না কিছু একটা আছে এর মধ্যে। তো এই জিনিসগুলো করতে হবে, এটা বুঝতে হবে, এটা করে করে দেখতে হবে। নিজে যখন শুধুমাত্র এই যে ক্লাস ভিডিও দেখলে হবে না, রিসার্চ করতে হবে, কোশ্চেন করতে হবে। তো আমি এটা দিয়ে দিলাম, দেন আমি রিলোড দিই। এখানে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা আমি কমাতে চাই। এই গ্যাপটা কোথায় আছে বলেন তো? এই যে প্রোডাক্টের ভিতরে আছে। তো এই প্রোডাক্টে যান, খুঁজে খুঁজে বের করেন প্রোডাক্ট কই আছে। এই প্রোডাক্টের ভিতরে 30 পিক্সেল দেওয়া আছে, এটাকে আমি বলবো 15, কমায় দিই। তাহলে এরকম হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় একটা কাজ করলাম অল্প সময়ের ভিতরে। নিজেটা একটা আলাদাভাবে করছি, এটা আলাদাভাবে করছি। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার? কে আছেন?